করোনার কারণে ভিসা না পাওয়ায় জাপানে ট্রায়াল রান পরিদর্শনে তৃতীয় পক্ষ খুঁজছে মেট্রো রেল কর্তৃপক্ষ। পরীক্ষামূলক চালাতে চান এপ্রিলেই। 25 জানুয়ারির মধ্যে দেশে আসছে সেরামের করোনা ভ্যাকসিন। 26 তারিখ থেকে অনলাইন রেজিস্ট্রেশন। প্রথম ধাপে পাবেন মুক্তিযোদ্ধা সহ সম্মুখ সারির কর্মীরা। এবং ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেসে অভিশংসন প্রস্তাব উত্থাপন। বিশৃঙ্খলায় উস্কানি, সরকারি প্রতিষ্ঠান বিপন্ন সহ প্রেসিডেন্ট হিসেবে বিশ্বাসঘাতকতার অভিযোগ। করোনার কারণে ভিসা না পাওয়ায় জাপানে ট্রায়াল রান পরিদর্শনে তৃতীয় পক্ষ খুঁজছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বলছেন, নিজেরা যেতে না পারলেও এমন কাজে দক্ষ সেখানকার স্থানীয় বা ভিসা জটিলতা নেই এমন দেশের কোনো প্রতিষ্ঠান খোঁজা হচ্ছে। এসব বিপত্তি পেরিয়ে এপ্রিলে পরীক্ষামূলক চলাচলেই বদ্ধপরিকর তারা। সেই লক্ষ্যে ট্রায়াল রান এলাকায় রেল লাইনের পাশাপাশি স্টেশনের সার্বিক কাজও চলছে সমান তালে। মিজানুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রাশেদ লিমন। কথা ছিল চলতি মাসেই মেট্রো রেল কর্তৃপক্ষের সামনে হবে জাপানে রেলের ট্রায়াল রান। সব ঠিকঠাক থাকলে জাপানের ওবে বন্দর থেকে জাহাজে চেপে রেল আসবে মোংলা বন্দরে, সেখান থেকে নদীপথে সরাসরি দিয়াবাড়ি। তবে করোনার জটিলতায় আটকে আছে ভিসা। এ মাসের শেষেও জটিলতা না কাটলে বিকল্প পথ খুঁজছে কর্তৃপক্ষ। সেক্ষেত্রে নির্ধারিত সময় অর্থাৎ এপ্রিলে পরীক্ষামূলক রেল চলাচলের জন্য প্রয়োজনে তৃতীয় পক্ষের মাধ্যমে জাপানে ট্রায়াল রান পরিদর্শনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। এশিয়ান কান্ট্রি থেকে জাপানে কেউ যেতে পারবে না, কিন্তু কিছু কিছু কান্ট্রিকে অ্যালাউ করা হয় যে তারা যেতে পারবে। এই জন্য আমরা কোন কোন দেশে এই ধরনের থার্ড পার্টি প্রোভেন ইন্সপেকশন টিম আছে তাদের সাথে আমরা একটা যোগাযোগের চেষ্টা করছি। এদিকে ট্রায়াল রানের জন্য প্রথম 3টি স্টেশনে রেল লাইন বসানোর কাজ চলছে দিনরাত। পরিকল্পনা আছে আরও 2টি স্টেশন এতে যুক্ত করার। বড় ধরনের বাধা না আসলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছরের বিজয় দিবসেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেলের আনুষ্ঠানিক যাত্রা শুরুর প্রত্যাশা কর্তৃপক্ষের। আমরা এই টার্গেটটা মাথায় রেখে যেহেতু কাজ করছি, আমরা এই মুহূর্তে এই টার্গেটটা থেকে কোনো ডেভিয়েশন করতে চাচ্ছি না। মূল লাইন 2 লেনের হলেও প্রথম স্টেশন থেকে ডিপো পর্যন্ত যুক্ত করা হয়েছে আরও 2টি লেন। প্রথম 3টি কিংবা 5টি স্টেশন দিয়ে শুরু হবে মেট্রো রেলের ট্রায়াল রান। বিপত্তি যতই আসুক না কেন, এপাশের প্রস্তুতি কিন্তু অনেকটাই সেরে ফেলেছে কর্তৃপক্ষ। সে লক্ষ্যে লাইন টানা অনেকটাই শেষ, বাকি আছে শুধু প্রথম স্টেশন থেকে ডিপো পর্যন্ত লাইন টানার কাজ, যা নির্ধারিত সময় শেষ হবে বলেই আশা করছেন তারা। তবে সেক্ষেত্রে সব কিছু নির্ভর করছে মেট্রো রেলের প্রথম কোচ কবে আসছে বাংলাদেশে তার উপরে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আগামী 25 জানুয়ারির মধ্যে দেশে আসছে ভারতের সেরামের করোনার টিকা। ভ্যাকসিন হাতে পাওয়ার 1 সপ্তাহের মধ্যে প্রয়োগ শুরু করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার বিকেলে অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, 26 জানুয়ারি থেকে শুরু হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। প্রথম দফায় দেয়া হবে 1.5 কোটি ডোজ ভ্যাকসিন। করোনার টিকা দেশে আসা নিয়ে সৃষ্ট ধূম্রজাল কেটে যাওয়ার পর বেশ গতি পায় অন্যান্য কার্যক্রম। করোনার টিকা প্রয়োগ বিধিমালায় চূড়ান্ত অনুমোদন দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। কখন কাদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে টিকা সেটি জানাতে এবার স্বাস্থ্য অধিদপ্তরের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সেখানে জানানো হয়, আগামী 21 থেকে 25 জানুয়ারির মধ্যে ভারত থেকে দেশে আসবে সিরাম ইনস্টিটিউটের টিকা। প্রথম দফায় দেশে আসবে 50 লাখ ডোজ। দ্বিতীয় দফায় আসার আগ পর্যন্ত 25 লাখ করে 2 মাসে ব্যবহারের প্রস্তুতি থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী 50 লাখ ডোজই ব্যবহার করা হবে প্রথম মাসে। টিকা দেশে আসার 7 দিনের মধ্যে শুরু হবে প্রয়োগের কাজ। যারা আমাদেরকে ভ্যাকসিনটা সিরাম ইনস্টিটিউট থেকে এনে দিয়েছে তারা আমাদেরকে জানিয়েছে 21 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে তারা ভ্যাকসিনটা যে কোনো দিন নিয়ে আসতে পারবে। এটা সিরাম ইনস্টিটিউটের এই বিদেশ রপ্তানির ক্ষেত্রে যে সমস্ত আইন কানুন আছে সেটা করতে তাদের
এই সময়টুকু লাগবে। প্রথম দফায় আসার টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে স্বাস্থ্যকর্মী সহ সম্মুখভাগের যোদ্ধারা। এর মধ্যে সরকারি জরুরি কাজে নিয়োজিতদের পাশাপাশি রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধিরাও। গুরুত্ব দেওয়া হবে বয়স্ক ব্যক্তিদেরও। 6 ধাপে হবে টিকা দেওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত 2 মাসের কার্যক্রম। 26শে জানুয়ারি থেকে শুরু হবে রেজিস্ট্রেশনের এই প্রক্রিয়া। প্রথমে 25 লাখ দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা প্রথমে 1 কোটি মানুষকে কিভাবে দেওয়া যায়, যেহেতু আমরা একটা সায়েন্টিফিক তথ্য পেয়েছি যে 8 সপ্তাহ থেকে 12 সপ্তাহ পর্যন্ত যাওয়া যায়, সেটা বিচার বিশ্লেষণ করে ন্যাশনাল ইমিউনাইজেশনের যে অ্যাডভাইজারি কমিটি আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা আমাদের এই প্ল্যানটা অলরেডি পরিবর্তন করেছি। টিকার জন্য এর মধ্যে জেলা উপজেলায় সংরক্ষণাগার তৈরির কাজ চলছে। যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রোধে কাজ করবে ভ্রাম্যমাণ মেডিকেল টিম। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের যে কোনো দেশের তুলনায় ভারতের তৈরি করোনা টিকা সাশ্রয়ী ও বেশি কার্যকর বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার করোনা পরিস্থিতি এবং টিকা কার্যক্রম শুরুর প্রস্তুতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে কথা বলেন তিনি। এদিকে 16 জানুয়ারি থেকে ভারত জুড়ে টিকা কার্যক্রম শুরুর প্রস্তুতি হিসেবে মঙ্গলবার কলকাতা সহ ভারতের 4টি শহরে ভ্যাকসিন পৌঁছানোর কথা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভ্যাকসিন কার্যক্রম বাস্তবায়নের জন্য ভারত প্রস্তুত। রাজ্য ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে বিনামূল্যে এই টিকাদান কর্মসূচির আপাতত 3 কোটি ডোজ টিকা দেয়া হবে করোনা যোদ্ধাদের। দ্বিতীয় দফায় দেয়া হবে 27 কোটি ডোজ। কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দুটো টিকাই 16 জানুয়ারি থেকে দেয়া শুরু হবে ভারতে। এমন বাস্তবতায় চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে 37 রাজ্যের মুখ্য প্রশাসকের সঙ্গে জরুরি ভিডিও কনফারেন্সে অংশ নেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে ভিডিও বার্তায় তিনি জানিয়ে দেন, কোনো রাজনৈতিক প্রভাব খাটিয়ে আগে কেউ টিকা নিতে পারবেন না। हमारी दोनों वैक्सीन दुनिया की दूसरी वैक्सीन से ज्यादा कॉस्ट इफेक्टिव है। 16 जनवरी से हम दुनिया का सबसे बड़ा टीकाकरण अभियान शुरू कर रहे हैं। ये हम सभी के लिए गौरव की बात है। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবারই কলকাতা, মুম্বাই, দিল্লি ও বেঙ্গালুরু শহরে পৌঁছে যাবে প্রত্যাশিত করোনা ভ্যাকসিন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ইউরোপ ও পশ্চিমা দেশগুলোতে পুরোদমে টিকাদান কর্মসূচি চলছে, তবে আগামী ফেব্রুয়ারির মধ্যে দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার আশা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এজন্য আর্থিক দাতা সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি। করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে চলছে টিকাদান কর্মসূচি। ফাইজার বায়োএনটেকের দ্বিতীয় ডোজ নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাজ্যে পুরো দমে চলছে করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম। টিকাদান কর্মসূচি ত্বরান্বিত করতে স্থাপিত নতুন গণটিকাদান কেন্দ্র পরিদর্শন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে 1.5 কোটি মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে চায় ব্রিটেন। এ লক্ষ্যে দেশজুড়ে 7টির বেশি গণটিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। দেশজুড়ে তুষারপাত অব্যাহত থাকলেও টিকাদান কর্মসূচি চালাচ্ছে স্পেন। প্রথম সারির করোনা যোদ্ধা ও স্বাস্থ্যকর্মীদের টিকাদানে অগ্রাধিকার দেয়া হচ্ছে। চীনের উদ্ভাবিত করোনার ভ্যাকসিন সিনোভ্যাক ব্যবহারের অনুমতি দিয়েছে ইন্দোনেশিয়ার খাদ্য ও ওষুধ প্রশাসন। শিগগিরই এটির প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। করোনার ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। এবছরের শেষ নাগাদ 150 কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদন করা হবে বলে জানিয়েছে দেশটি। দরিদ্র দেশগুলোতে আগামী ফেব্রুয়ারির মধ্যে টিকাদান কর্মসূচি শুরু করা সম্ভব হবে বলে আশা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 40টিরও বেশি দেশে টিকাদান কর্মসূচি চলছে। আমাদের দৃঢ় বিশ্বাস, ফেব্রুয়ারি থেকে নিম্ন আয়ের দেশগুলোকে আমরা এই টিকা পৌঁছে দিতে পারবো। এ লক্ষ্যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আর্থিক দাতা প্রতিষ্ঠানগুলোকে আমাদের সাহায্যে এগিয়ে আসতে হবে। রাশিয়ার উদ্ভাবিত করোনার ভ্যাকসিন স্পুটনিক 5 ব্যবহারের অনুমতি দিয়েছে ফিলিস্তিন। শিগগিরই টিকাদান কর্মসূচি শুরুর আশা করছে কর্তৃপক্ষ। ওমর ইনান, সময় সংবাদ। করোনাকালের বিড়ম্বনায় পড়া উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অটো পাসের বৈধতা দিতে এবার আইন সংশোধন করা হলো। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই আইনে সংশোধনী দেওয়ার ফলে ফল প্রকাশে আর কোনো অধ্যাদেশ জারি করবে না সরকার। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, 28 জানুয়ারির মধ্যেই প্রকাশ হবে উচ্চ মাধ্যমিকের ফল। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শীতকালীন অধিবেশনের শুরুর দিনেই উত্থাপন হবে
নতুন এই আইন। করোনা মহামারীর ছোবলে বহির্বিশ্বের মতো বিপর্যস্ত হয়ে আছে দেশের শিক্ষা ব্যবস্থা। প্রায় 1 বছর ঘরবন্দি শিক্ষার্থীদের এখন পাঠ গ্রহণের অন্যতম মাধ্যম অনলাইন প্ল্যাটফর্ম। কিন্তু সংক্রমণের আতঙ্কে সরকার এইচএসসি পরীক্ষা আয়োজন করতে পারেনি দেশের 13 লাখের বেশি শিক্ষার্থীর জন্য। এই যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা ছাড়াই সরকার যখন অটো পাসের সিদ্ধান্ত নিয়েছিল, তখনও জটিলতা তৈরি হয় ফল প্রকাশের আনুষ্ঠানিকতা নিয়ে। সোমবার দুপুরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই জট খুলে যায়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে পরীক্ষা ছাড়াই ফল প্রকাশ করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনীতে অনুমোদন দেয় সরকার। সিদ্ধান্ত হয় 18 জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশনে উপস্থাপন করা হবে নতুন এই সংশোধনী আইনটি। ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছে যে না, এটা অর্ডিন্যান্স করার দরকার নাই, এটা একেবারে পার্লামেন্টে গিয়ে ফার্স্ট দিনই এটা পুট আপ করে 2-3 দিনের মধ্যে আইন করে ম্যাক্সিমাম 28 তারিখের মধ্যে রেজাল্ট 3 তারিখ দিয়ে দেওয়া যায়। নতুন সংশোধনীতে দুর্যোগকালীন সময়ে পরীক্ষা নিতে না পারলে মূল্যায়ন বা ফলাফল দেওয়ার বিধান যুক্ত হচ্ছে। আইনটা পাশ হবে এই সংসদে, যেদিন পাশ হয়ে যাবে তারপরে আমাদের গেজেট বিজ্ঞপ্তির জন্য 1 দিন বা 2 দিন হয়তো সময় লাগবে, তারপরে একদম পরদিনই তাহলে আমরা ফলাফল দিয়ে দিতে পারবো। এদিকে পরীক্ষা ছাড়া ফল প্রকাশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে এ বিষয়ে আগেই নজর দেওয়া উচিত ছিল বলে মনে করছেন শিক্ষাবিদরা। পাবলিক পরীক্ষার অ্যাক্টের সাথে যে এই সিদ্ধান্তটা সাংঘর্ষিক, এটা যারা নীতি নির্ধারক ছিলেন তারা ধরতে পারেননি। আর ধরতে পারেননি বলেই ফল প্রকাশের সময় এসে এই সমস্যাটা তাদেরকে ফেস করতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। এভাবে ফল প্রকাশ হলে শিক্ষার্থীদের উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কাও করছেন তারা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 1 বছরের এই ঘাটতি নিয়ে উচ্চশিক্ষার জীবনে প্রবেশে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও বাস্তবতা মেনে নিচ্ছেন শিক্ষার্থীরা। পুরো শিক্ষা ব্যবস্থা তো বটেই, উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রেও এবার নতুন সংকট সৃষ্টি করছে করোনা। ঘাটতি থাকলেও মহামারীর বাস্তবতায় এর চেয়ে ভালো কোনো বিকল্প নেই বলে মত শিক্ষাবিদদের। ফেরদৌস লিপির রিপোর্ট। প্রাতিষ্ঠানিক শিক্ষার সর্বোচ্চ স্তর উচ্চশিক্ষা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করা একজন শিক্ষার্থীর জীবন গড়তে পা পড়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। এক যুগের পরিশ্রমে দেশ সেরা বিদ্যাপীঠে নিজের একটি আসন দখলে ঝাঁপিয়ে পড়ে লাখো শিক্ষার্থী। কিন্তু এসব বাস্তবতা এবার ভিন্ন। মহামারীতে পরীক্ষা ছাড়াই এইচএসসিতে উত্তীর্ণ হচ্ছেন শিক্ষার্থীরা। রেজাল্ট সম্পর্কে কোনো কিছুই জানি না, সে তো পুরোটাই এখন আমরা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। রেজাল্ট তো এখন আমাদের কিভাবে দিবে সেটারও নিশ্চয়তা নেই। যদিও এরই মধ্যে ভর্তি প্রক্রিয়া জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। নিজস্ব ও ইউজিসির ঘোষিত গুচ্ছ পদ্ধতিতে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিবে ভর্তি পরীক্ষা। তবে 4 প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি পরীক্ষা নিয়ে নীতিগতভাবে একমত থাকলেও এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি। এখনও চূড়ান্ত হয়নি জাতীয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত। আর মেডিকেলের ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাব। এর ফলে যেন শিক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদীভাবে কোনো ক্ষতিকর প্রভাব না পড়ে, সেজন্য এখন যাচাই বাছাই করে তাদেরকে ভর্তি করার বিষয়টা খুব জরুরি। শিক্ষাবিদরা বলছেন মহামারী অস্বীকার করার কোনো উপায় নেই, তবে উচ্চশিক্ষায় যোগ্যতার ক্ষেত্রে ভবিষ্যতে যাতে কোনো ঘাটতি না থাকে সেজন্য বিশ্ববিদ্যালয়গুলোকে নিতে হবে পাঠদানের বিশেষ ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় থেকে সে যখন সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বেরিয়ে যাবে, তখন কোনোভাবেই যেন এটি আমরা বলতে না পারি যে তার এইচএসসি পরীক্ষায় যে ঘাটতি ছিল, এই ঘাটতি নিয়েই সে বেরিয়ে গেছে। ইউজিসির তথ্য মতে দেশের 37টি বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ভর্তি হয় 50,000-এর মতো শিক্ষার্থী, আর 91টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় প্রায় 3.5 লাখ শিক্ষার্থী। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণা শুরু না হতেই মন্ত্রী এমপিদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, সতর্কবার্তা নির্বাচন কমিশনের। স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের পথে এদেশেরই কিছু মানুষ বাধা দিয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামান্য একটা ব্যাংকের এমডি পদে থাকতে দেশের এত বড় উন্নয়নের বিরোধিতা করা দুর্ভাগ্যজনক।
গতকাল মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্যে কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, শত বাধা উপেক্ষা করে শুধু পদ্মা সেতু নয়, পুরো দেশকেই সার্বিকভাবে এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ সরকার। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সেতুকে ঘিরে বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে সমৃদ্ধির নতুন স্তরে উন্নীত হওয়ার। কোটি মানুষের আশা ভরসার এই মেগা প্রকল্প বাস্তবায়নে মোকাবিলা করতে হয়েছিল দেশি বিদেশি ষড়যন্ত্র আর চরম আর্থিক অনিশ্চয়তা। সব বাধা অতিক্রম করে এই প্রকল্প যখন মাথা তুলে দৃশ্যমান হয়েছে, তখন আবারও আলোচনায় পদ্মা সেতুর বাস্তবায়ন ইস্যু। সোমবার সকালে অনুষ্ঠিত নতুন বছরের প্রথম মন্ত্রিসভা বৈঠকের সূচনা বক্তব্যে এ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, কোনো বিরোধিতাই কাজে আসেনি। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের বিষয় যে সামান্য একটা ব্যাংকের এমডির পদের লোভে দেশের সার্বিক উন্নয়নের একটা বিরাট যে সুযোগ পদ্মা সেতু, সেই পদ্মা সেতুটাই বন্ধ করার ব্যবস্থা নিয়েছিল। এই আঘাতটা আমাদের উপর এসেছিল, আমরা হতাশ হইনি, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আজকে সেটা বাস্তবে রূপ পেয়েছে। টানা ক্ষমতায় থাকার ফলে দেশের উন্নয়ন করা সম্ভব হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মর্যাদা ধরে রেখে এগিয়ে যাওয়াই এখন বড় লক্ষ্য। আগে যেমন বাংলাদেশের কথা শুনলে বলতো, ও বাংলাদেশ মানে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা, দারিদ্রতা। এখন আর সে কথা কেউ বলে না, বরং এখন বাংলাদেশ সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে কিভাবে উন্নয়ন করা যায়। প্রেক্ষিত পরিকল্পনা সহ পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়ন দেশকে সক্ষমতার প্রশ্নে অনেক দূর এগিয়ে নেবে বলেও জানান প্রধানমন্ত্রী। এই ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণে নানা বাধার কথা উল্লেখ করেছেন। দেখে নেব কি ছিল সেই বাধাগুলো। স্বপ্নের পদ্মা সেতু বাঙালির সক্ষমতা আর গর্বের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে 6.15 কিলোমিটারের স্থাপনা। তবে সেতুর অবয়ব দাঁড়ালেও পাড়ি দিতে হয়েছে নানা অনাকাঙ্ক্ষিত অধ্যায়। $120 কোটি ঋণ চুক্তি হয়ে যাওয়ার পরও 2012 সালে দুর্নীতির অভিযোগ তুলে হঠাৎ প্রকল্প থেকে সরে দাঁড়ায় বিশ্বব্যাংক। নানা চেষ্টায়ও শেষ পর্যন্ত আর ফেরানো যায়নি বিশ্বব্যাংককে। পদ্মা প্রকল্প থেকে প্রতিষ্ঠানটি সরে দাঁড়ানোর আগের বছর 2011 সালের 27 ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ডক্টর ইউনুসকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। আর এটি দিয়েই বিশ্ব ব্যাংককে পদ্মা বিমুখ করার পেছনে প্রভাবিত করা হয়েছে, উঠেছে এমন অভিযোগও। পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক সরে দাঁড়ানোর পর নানা সমালোচনা আর কটাক্ষে প্রকল্প কাজকে বিদ্ধ করেছে বিএনপি। পিছিয়ে ছিল না সুশীল সমাজও। পত্রপত্রিকাতেও প্রকাশিত হতে থাকে নেতিবাচক নানা খবর। শেষমেশ বাধ্যতামূলক ছুটিতে যেতে হয় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টাকে। 1.5 মাস জেল খাটেন সেতু সচিব। আর 2012 সালের 5 জানুয়ারি পদত্যাগী করতে হয় তখনকার যোগাযোগ মন্ত্রীকে। দফায় দফায় তারা হাজিরা দিতে থাকেন দুদকে। কিন্তু কল্পিত সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হতে সময় লাগেনি। কানাডার আদালতই 2017 সালে রায় দেন দুর্নীতি হয়নি পদ্মা প্রকল্পে। সব সমালোচনা আর চ্যালেঞ্জ মোকাবেলা করে গত 10 ডিসেম্বর সবশেষ স্প্যান বসানোর মাধ্যমে প্রমত্তা পদ্মা নদীর এপার ওপারে সংযোগ ঘটায় 6.15 কিলোমিটারের সেতু। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে বিএনপির মানববন্ধন পরিণত হলো জনসভায়। এই কর্মসূচিতে দাবি করা হয়, ইসির পদত্যাগ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার পতনের আন্দোলন জোরদার করতে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা। কর্মসূচি ছিল মানববন্ধনে, কিন্তু হয়ে গেল রীতিমতো সমাবেশ। নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এই কর্মসূচির কারণে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। সোমবার সকাল 10টা থেকে দুপুর 12:15 পর্যন্ত প্রায় পৌনে 2 ঘন্টা অচল অবস্থা বিরাজ করে এই পথে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। বক্তব্যে নির্বাচন কমিশন ও সরকারের সমালোচনা করেন বিএনপি নেতারা। প্রভাব ছাড়া যদি বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হয়, আওয়ামী লীগের কোন প্রার্থী দরজায় তোমায় হাইতো না। উনি চোখ দিয়ে শুধু আওয়ামী লীগের ঘটনায় দেখতে পান, কিন্তু জনগণ, ভোটার, নির্বাচনের ডাকাতি, নির্বাচনের কারচুপি, জালিয়াতি, দিনের ভোট রাত্রে, এইটা উনি দেখতে পান না। সরকার বিরোধী আন্দোলন বেগবান করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নির্বাচন কমিশনার, আপনাদের যদি ন্যূনতম কোনো লজ্জা থাকে, যেটা আপনাদের নাই আর পর্যন্ত দেখিনি, আপনাদের
এখনই পদত্যাগ করা উচিত, এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। অন্যথায় এই দেশের মানুষ তারা আপনাদেরকে সত্যি পেতে বাধ্য করবে। গণতন্ত্র বিলুপ্ত করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করা হচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে বিএনপি। গতকাল বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় বক্তারা নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরীর সদর রোডে মানববন্ধন করে জেলা ও মহানগর বিএনপি। একই দাবিতে ঝিনাইদহ ও নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারণা শুরু না হতেই উঠেছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। বিশেষ করে সার্কিট হাউসের মতো সরকারি স্থাপনা ব্যবহার করে মন্ত্রী এবং সংসদ সদস্যরা ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভূমিকা রাখছেন বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় আচরণবিধি মেনে চলতে সতর্ক বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে নিতে প্রধান দুদলের প্রার্থী কোমর বেঁধে নেমেছেন মাঠে। সমান্তালে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা। কিন্তু এরই মধ্যে ক্ষমতাসীন দলের কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য চট্টগ্রাম সফরে আসায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে একের পর এক অভিযোগ। সরকার নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য মুখে বলছে ঠিক, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটার বিপরীত হচ্ছে। এমনিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হওয়ায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন রেজাউল করিম চৌধুরী। এরই মধ্যে স্থানীয় বেশ কজন সংসদ সদস্যের পাশাপাশি মন্ত্রী চট্টগ্রাম সফরে আসায় নির্বাচনী পরিবেশ তার অনুকূলে যেতে শুরু করেছে। এটি বিএনপির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে নির্বাচন পরিচালনার সাথে সংযুক্তরা এই অভিযোগ অস্বীকার করেছেন। বিএনপির যে অভিযোগ যে তারা নির্বাচন পরিচালনা কর্মকাণ্ডে যুক্ত হয়েছে, এটি একেবারেই বায়বীয় একটি অভিযোগ। এই অবস্থায় সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারি কর্মকর্তাকে নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে এবং সরকারি স্থাপনা প্রচারণায় ব্যবহার না করতে লিখিত নির্দেশনা দিয়েছে রিটার্নিং অফিসার। সে সাথে বিএনপির প্রার্থীর পক্ষে করা অভিযোগগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনাও দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আমরা অবশ্যই কঠোর পদক্ষেপ নেব, যাতে এই জাতীয় কোনো জায়গায় বসে কোনো প্রার্থীর পক্ষে বা কেউ প্রচারণা করতে না পারে। গত 29শে মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে তা পিছিয়ে যায়। আগামী 27 জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী এবং বিএনপির ডাক্তার শাহাদাত হোসেনের মধ্যেই মূল লড়াই হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মেয়র তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ায় সাঈদ খোকনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এরপর এক প্রতিক্রিয়ায় সাবেক মেয়র বলেন, রাজপথ ও আদালত দুভাবেই এটি মোকাবিলা করা হবে। এর আগে গতকাল সকালে রাজধানীর টিটি পাড়ার কয়েকটি খালের বক্স কালভার্টের ময়লা ও বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বর্তমান মেয়র বললেন, যারা অবৈধ লেনদেনে জড়িত তারাই দুর্নীতির অভিযোগ তোলেন। রাজধানীর গুলিস্তান এলাকার কয়েকটি মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ নিয়ে মুখোমুখি অবস্থানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান ও সাবেক মেয়র। দুর্নীতি মুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতি মুক্ত করুন। যেই অভিযোগ আনা হয়েছে সেটা কোনোভাবেই কোনো বস্তুনিষ্ঠ বক্তব্য না। এ অবস্থায় সোমবার সকালে রাজধানীর কমলাপুর টিটিপাড়ার কয়েকটি খালের বক্স কালভার্টের ময়লা ও বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দক্ষিণের মেয়র তাপস জানান, সাবেক মেয়র ব্যক্তিগত আক্রোশ থেকে তার বিরুদ্ধে নানা মানহানিকর বক্তব্য দিচ্ছেন। এ ব্যাপারে সাবেক মেয়রের বিরুদ্ধে মানহানির মামলা করারও হুঁশিয়ারি দেন তিনি। এখন তিনি পুরো দোষ আমার উপর চাপানোর চেষ্টা করছে। অবশ্যই মানহানিকর বক্তব্য তিনি দিয়েছেন এবং আমি এটার ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নিতে পারি। মেয়রের এই বক্তব্যের ঘণ্টা তিনেক পরই সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে দুটি মামলা দায়ের করা হয়। জনাব ব্যারিস্টার শেখ ফজলুর তাপসের বিরুদ্ধে যে মানহানিকর একটি বক্তব্য রাখছে তার বিরুদ্ধে আমরা দায়ের করেছি। মামলার প্রতিক্রিয়ায় সাঈদ খোকন জানান, তিনি আইনি লড়াইয়ের পাশাপাশি এর বিরুদ্ধে রাজপথেও সোচ্চার থাকবেন। আইনি মোকাবেলার পাশাপাশি রাজপথে দেনা পাওনার
হিসেব হবে ইনশাল্লাহ। এর আগে মেয়র তাপস সম্পর্কে সাঈদ খোকনের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সারা দেশের সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ করা হয়েছে। এর আগে নতুন শিক্ষাবর্ষে ডিজিটাল লটারি ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। গতকাল বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনলাইনে যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এবারই প্রথম কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারিতে ভর্তি কার্যক্রম হয়। অন্যান্যবার শুধু প্রথম শ্রেণীর ভর্তিতে লটারি হলেও এবার নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি করা হচ্ছে। সারা দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ৩৯০টি সরকারি মাধ্যমিক স্কুলে ৭৭,১৪০টি শূন্য আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়ে ৫,৭৪,৯২৯টি। লটারির ফলাফল উদ্বোধনের কিছুক্ষণ পরেই টেলিটক ও সফটওয়্যারের মাধ্যমে স্ব স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, এর মাধ্যমে মেধা সম্পন্ন শিক্ষার্থীরা সব স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে। ৩৬০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের ঘটনায় পিকে হালদারের মা সহ সন্দেহভাজন ২৫ ব্যক্তি যাতে দেশ ছাড়তে না পারে সেজন্য ইমিগ্রেশনকে সতর্ক করে চিঠি দিয়েছে সরকার। চিঠিতে ২৫ ব্যক্তির পরিচয়, ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্য ইমিগ্রেশনকে সরবরাহ করা হয়েছে। পিকে হালদারের মতো তার পরিবারের সদস্য ও কাছের লোকজন যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সেজন্যই এমন ব্যবস্থা বলে সময় সংবাদকে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিন উদ্দিন। তিনি বলেন, তালিকায় নাম থাকা ওই ২৫ জনের কাছ থেকে পিকে হালদারের হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। গত ৫ জানুয়ারি হাইকোর্ট পিকে হালদারের মা লীলাবতী হালদার, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর SK সুর সহ ২৫ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন। প্রায় ৬,০০০ গ্রাহকের ৩,৫০০ কোটি টাকা পাচার করে বিদেশে পলাতক পিকে হালদারের বিরুদ্ধে ইতোমধ্যে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার চেষ্টা করছে সরকার। পিকে হালদার সম্পর্কে এবং এই আত্মসাতের বিষয়ে মানে পিকে হালদার কোন দেশে আছে সেই খোঁজ খবর নেওয়ার জন্য এই ২৫ জনের কাছে তথ্য পাওয়া যাবে এবং অনেকে এর সাথে জড়িত থাকতে পারে আত্মসাতের ক্ষেত্রে। সে কারণে ওনারা ২৫ জনের তালিকা দিয়েছেন, তারা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে। কিশোরগঞ্জে তক্ষক পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, গতকাল দুপুরে করিমগঞ্জের গুণধর উজান বরাটিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুটি তক্ষক সহ বতিউর রহমান নামে একজনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়। কয়েকদিন আগে সে রাঙামাটি থেকে তক্ষক দুটি আনেন বলে জানায় র্যাব। সাভারে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে হেমায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা ২ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষ থেকে এই সহায়তা দেয়া হয়। এ সময় তেঁতুল ঝাউড়া, ভাকুরতা ও আমিনবাজার ইউনিয়নের ৫ শতাধিক হতদরিদ্র মানুষ শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শীতের লেগে কষ্টে ঘুমাতে পারিনি, আমাদের কম্বল দিচ্ছে কামরুল সাহেবে, এর জন্য আমরা অনেক সন্তুষ্ট। আমাদের অভিভাবক ঢাকা ২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল এবং সোয়েটার বিতরণ করছি। তেঁতুলঝরা ইউনিয়ন, ভাকুরতা ইউনিয়ন, আমিনবাজার ইউনিয়নে আমরা হাজার হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছি। ভোরের সময় আরও থাকছে, ভয়াবহ তুষার ঝড়ের কবলে জাপানের উত্তরাঞ্চল, 2 দিনে অন্তত 11 জনের মৃত্যু, বিপর্যস্ত জনজীবন। স্পেনে পরিস্থিতির আরও অবনতি। চাঁদপুরে ডায়রিয়া সহ শীতজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। রোগীদের বেশিরভাগই শিশু। হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। তবে এসব রোগ এড়াতে রোগী ও অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নাইমুল ইসলাম নীরবের ছবি ও ফারুক আহমদের তথ্যে রিপোর্ট।
চাঁদপুরে রোটাভাইরাস জনিত ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা, তবে এতে বাদ পড়ছেন না বয়স্করাও। এমন পরিস্থিতিতে চাঁদপুরের মতলবে বিশেষায়িত ICDDRB হাসপাতালে রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। শুধু এ জেলায় নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা রোগীরা এই হাসপাতালে সেবা নিতে আসছেন। তবে পর্যাপ্ত শয্যা না থাকায় বাধ্য হয়েই মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। 7 থেকে 8 বার পায়খানা হয়েছে, আবার বমি হয়েছে, তারপরে এই ক্লিনিকে নিয়ে আসি। বাচ্চার অবস্থা পায়খানা আর বমি ছিল, তো এই মুরাদনগর বমি বন্ধ হয়েছে, এখানে আসার পরে পায়খানাটা একটু কম। হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। শীতজনিত রোগ এড়াতে রোগী ও অভিভাবকদের স্যালাইন ও তরল জাতীয় খাবারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ডায়রিয়া আক্রান্ত হলে বিস্তারিত ওষুধের জন্য দরকার নাই, শুধু খাবার, স্যালাইন, বুকের দুধ, পর্যাপ্ত বাড়ন্ত খাবার খেলেই তারা 5 থেকে 7 দিনের ভিতরে ভালো হয়ে যাবে। আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আমাদের হাসপাতালে স্যালাইন ও ঔষধ সহ পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এখানে চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সেবা বিনামূল্যে দেওয়া হয়ে থাকে। গত 10 দিনে 3000-এরও বেশি রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যাদের 90 ভাগই শিশু। সময় সংবাদ, চাঁদপুর। উত্তরের নগরী রংপুরে তীব্র শীতে চরম কষ্টে দিন কাটাচ্ছেন ভাসমান ছিন্নমূল মানুষ। ঠান্ডা থেকে বাঁচতে অনেকেই ভিড় করেন পুরাতন কাপড়ের মার্কেটে। জেলা প্রশাসন বলছে ছিন্নমূল আর প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করা হয়েছে কম্বল। অসহায় মানুষের শীতের রাতের কথা জানাচ্ছেন রতন সরকার, ছবি তুলেছেন তারিকুল ইসলাম ও শাকিল মাহমুদ। একটু উত্তাপের আশায় আগুনের কুণ্ডলিতে নিজেদের মেলে ধরে বসে থাকেন বয়োজ্যেষ্ঠ নারীরা। কোলের উষ্ণতা খুঁজে পায় শিশুরা। একরাশ হিম বাতাস নিয়ে ছুটে আসা ট্রেনের ঝাপটায় নিভে যেতে চায় 20 আনা খড়কুটোর কুণ্ডলি। বিপজ্জনক জেনেও প্রতি রাতে রেল লাইনের ধারেই দলে দলে বসে থাকে আলমনগর বস্তির মানুষেরা। ছিঁড়া ফাড়া খাতা দিয়ে জীবন কাটাই, আর ওই যে আগুন তাপাই। বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে জীবন কাটাইতেছি। নগরীর 57টি বস্তিতে প্রায় লাখো মানুষের বাস। শীতে কষ্ট বাড়ে মধ্যবিত্ত নামের আড়ালে নির্দিষ্ট আর স্বল্প আয়ের মানুষেরও। শীত থেকে বাঁচতে ভিড় করে পুরাতন কাপড়ের ভাসমান মার্কেটগুলোতে। সামনে আরো শীত বেশি হবে, এই জন্য আসলাম যে একটু ঘোরাফেরা করে একটু কম দামের পোশাকপত্র কিনে নিয়ে চলে যাবো। অল্প মূল্যে এখানে পাই, এই জন্য এখানে আসা হচ্ছে। তবে কষ্ট যেমনই হোক, বাঙালি ঐতিহ্যের পিঠাপুলির ছোট ছোট দোকানগুলোতে ভিড় করে বিভিন্ন বয়সের নারী পুরুষেরা। গরম পিঠার ধোঁয়ায় কেউ কেউ খুঁজে পায় মৌসুমি জীবিকার পথ। বাসায় যাওয়া ঠিক মতো, তাই আমরা মেসে থাকি, তো এখানে এসে পিঠা খাই। ব্যবসা ভাই যা হয় টুকটাক মোটামুটি চলা যায় আর কি। জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীর ভাসমান ছিন্নমূল আর প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বরাদ্দ আছে কিছু টাকাও। মোট 51,000-এর উপরে আমরা কম্বল পেয়েছি, যেটা প্রতি ইউনিয়ন ভিত্তিক 460টি করে আমরা প্রতি ইউনিয়নে পৌঁছে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আমাদের যদি আরও বেশি আমাদের প্রয়োজন হয় আমরা সেই সহযোগিতাও পাবো। সিটি কর্পোরেশনের হিসেব অনুযায়ী নগরীর 33টি ওয়ার্ডে প্রায় 8 লাখ মানুষের বসবাস। আর পরিসংখ্যান ব্যুরোর সবশেষ জরিপ বলছে জেলায় দারিদ্র্যের হার 44%। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। হিমেল বাতাসে শীত বাড়ছে উত্তরের জেলা দিনাজপুরে। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ। শীতার্ত মানুষের খবর জানাতে এই মুহূর্তে দিনাজপুরের হাসপাতাল সড়কে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাব তার কাছে। দুলাল, আপনাকে জানাতে পারি যে গত কয়েকদিনের চেয়ে আজকে কিন্তু শীতের প্রকোপটা কিন্তু অনেক বেশি। বিশেষ করে আপনার কুয়াশার যে দাপট, গতকাল রাত থেকে এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে কুয়াশার ঘনত্ব কিন্তু অনেক বেশি এবং আপনার ফোঁটা ফোঁটা বৃষ্টির মতো আমরা লক্ষ্য করছি। আমি এই মুহূর্তে দিনাজপুর শহরের হাসপাতাল মোড় এলাকায় রয়েছি। আপনাকে বলতে পারি যে এখন পর্যন্ত যেসব যানবাহন চলাচল করছে, কুয়াশার কারণে যানবাহন হেড লাইট জ্বালিয়ে দেখা করছে। বিশেষ করে আপনাকে বলতে পারি যে আবহাওয়া অফিস জানিয়েছেন উঠানামা করছে, কিন্তু বাতাসের তীব্রতা খুব একটা তেমন নেই। তারপরেই কুয়াশার যে দাপট আমরা দেখেছি যে সারা রাত ধরে যেসব
কোচ, বিশেষ করে ঢাকা থেকে দূরপাল্লা যারা আসে তাদেরকে আমরা লক্ষ্য করছি যে সময়টি লাগে 8 থেকে 10 ঘন্টা, সেখানে কিন্তু আমরা দেখেছি যে এখানে অনেক বেশি সময় লাগতেছে। এখন আপনার আরেকটি দিন বলি যে এই শীতের কারণে আপনার দিনাজপুরে বিশেষ করে যারা হচ্ছে বয়স্ক এবং শিশু তারা কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। আমরা হাসপাতালগুলোতে কথা বলেছিলাম, তারা জানিয়েছে এখানে যে ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে। আমরা হাসপাতালগুলোর সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে এখানে যে ডায়রিয়া, শ্বাসকষ্ট এইসব রোগে হাসপাতালে আপনার ভর্তি হচ্ছে। পাশাপাশি আপনাকে আরেকটি বলি যে এই একদিকে শীত, আরেকদিকে যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু তাদের এই যে প্রতিদিনের যে জীবন নির্বাহের জন্য তারা যে বের হয় কাজে, সেই কাজেও তারা অনেকে পান না। আমরা দেখেছি যে ঠান্ডার কারণে অনেকে কিন্তু বের হতে পারেন না, বিশেষ করে আপনার কাজ পেলেও সেভাবে তারা অনেকে কাজ করতে পারেন না। আরেকটি যে বিষয়টা সেটি হচ্ছে যে এই ঠান্ডার কারণে শীত নিবারণের জন্য যে শীত বস্ত্র, সেটা আমরা দেখেছি যে শীত বস্ত্র আপনার দিনাজপুরের 13টি উপজেলায় আপনার বিতরণ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি বিশেষ করে রেলওয়ে প্ল্যাটফর্ম, বাস টার্মিনাল বা বিভিন্ন আপনার যারা শপিং মলের বারান্দায় যারা রাত্রি যাপন করেন তারা কিন্তু এখন পর্যন্ত অনেকে যাদের অনেক ছিন্নমূল এবং ভাসমান তারা অনেকে পেয়েছেন, অনেকে পান নাই। এবং তারা যেটা বিশেষ করে আপনাকে বলতে পারি যে এখন আপনার বড় মৌসুম চলছে। এই বড় মৌসুমে গ্রামের যে অবস্থা, গ্রামে কিন্তু শীতের প্রকোপটা আরো বেশি ঠান্ডা। সেখানে কিন্তু যারা কৃষি কাজ করেন তারা কিন্তু ভোর বেলায় উঠে তারা কিন্তু মাঠে চলে যান এবং তারা এই কাজগুলো তারা করেন। তবে আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই যে এই শীতের প্রকোপের কারণে যারা বিশেষ করে যারা স্বল্প আয়ের মানুষ তারা কিন্তু বলছেন যে হকার্স মার্কেট, পুরোনো কাপড়ের মার্কেটে যায় তারা কাপড় কিনছেন, কিন্তু এবারে কিন্তু আমরা লক্ষ্য করছি সেখানে কাপড়ের দাম অনেক বেশি। তো আমার কাছে শীতের সর্বশেষ এই ছিল এমদাদ। দিনাজপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন শীতে যে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ তারই সবশেষ খবর। এদিকে বাগেরহাটে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। গতকাল সকালে ৬০ গম্বুজ খান জাহানিয়া জব্বারিয়া এতিমখানা মাঠে হতদরিদ্র ৩ শতাধিক মানুষকে কম্বল দেয়া হয়। সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়ার ২৮ পদাতিক ব্রিগেডের ৬৬ ইস্ট বেঙ্গলের সেনা সদস্যরা এই সহায়তা দেন। শীত বস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগীরা। দিনাজপুরের কাহারোল উপজেলায় দরিদ্রদের শীত বস্ত্র দিয়েছে সুন্দরপুর সমাজসেবা সংগঠন। প্রথম দিন উপজেলার ২২টি গ্রাম সহ সপ্তাহব্যাপী আরও শীত বস্ত্র বিতরণ করা হবে। সংগঠনের উপদেষ্টা আমিনুল ইসলাম, সভাপতি এনামুল হক, মহাসচিব মোফাজ্জল হোসেন মায়া সহ সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে শীত বস্ত্রগুলো পৌঁছে দেন। স্বেচ্ছাসেবীরা জানান ২০১২ সাল থেকে ২০০ তরুণ উদ্যমী হয়ে নানা সামাজিক কাজে অংশ নেন। কক্সবাজার জেলায় ১০৫টি ইট ভাটার মধ্যে ৬২টি ইট ভাটা অবৈধ। এসব অবৈধ ইট ভাটা বন্ধে অবশেষে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেয়া হয় ৩টি ইট ভাটা। তবে নিরাপত্তা ঝুঁকি ও সরঞ্জাম সংকটের কারণে ধ্বংস করা যায়নি ইট ভাটার চিমনি। আর অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। অবৈধ ইটভাটা অপসারণে সোমবার কক্সবাজারে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এ সময় গুঁড়িয়ে দেওয়া হয় পরিবেশের ছাড়পত্র ছাড়া সনাতন পদ্ধতির ৩টি ইটভাটা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা নিয়মনীতি তোয়াক্কা না করে বসতি, স্কুল ও মসজিদের কাছে নির্মাণ করেছে ইটভাটা। আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা, ছেলেমেয়েরা এমনকি মাদ্রাসায় যেতে পারে না, স্কুলে যেতে, রাস্তাঘাটে হাঁটা যায় না, ধুলাবালি, ইভেন বাসার মধ্যেও কোনো কিছু রাখা যায় না।
দাবি করব যে অবৈধ ইটভাটাগুলো যাতে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়। অভিযানের প্রথম দিন নিরাপত্তা ঝুঁকি ও সরঞ্জাম সংকটের কারণে গুড়িয়ে দেওয়া যায়নি ইটভাটার চিমনি। তবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। এই এক্সকাভেটর দিয়ে ভাঙাটা খুবই একটা রিস্কি ব্যাপার, পর্যাপ্ত প্রোটেকশন নেই। যদি এই চিমনিটা ভেঙে নিচে পড়ে এবং এটা নিয়ে যদি কেউ হতাহত হয়, এটা ভাঙাটা এখন রিস্কি মনে হচ্ছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমরা দ্রুত অভিযান শুরু করেছি এবং এটা আমাদের অব্যাহত থাকবে। সোমবার দিনব্যাপী অভিযানে রামু উপজেলার চাকমারকুল এলাকার এনআর ও বাইজিৎ ব্রিক্স গুড়িয়ে দেওয়া হয়, আর 6 লাখ টাকা জরিমানা করা হয়েছে হক ব্রিক্সকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিমউদ্দিন সহ 3 ভাইয়ের যৌথ মালিকানায় নির্মাণাধীন একতলা একটি ভবনের একাংশ গুড়িয়ে দিয়েছে সিটি কর্পোরেশন। গতকাল সন্ধ্যায় নগরীর সাগরদী এলাকায় নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় ভেঙে ফেলা হয় এটি। সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা কাজী মোয়াজ্জেম হোসেন জানান, 2019 সালে প্ল্যান অনুমোদন নিলেও সাগরদী এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ হচ্ছিল। সিটি কর্পোরেশনের কর্মীরা বারবার নিষেধ করার পরও তিনি নির্মাণ কাজ অব্যাহত রাখেন। এ কারণে নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। তবে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ভবনটি ভেঙে ফেলা হয় বলে অভিযোগ করেন ছাত্রলীগ নেতা জসিমউদ্দিন। আমার দাবি হয়েছে যেহেতু এটা অবৈধভাবে ভাঙছে, আমি আমার কথা হয়েছে সিটি কর্পোরেশন যেন আমার এই ক্ষতিপূরণ দেয় এবং তাদের ভুল স্বীকার করে। অপসারণের নোটিশ দেওয়া হলো, তিনি তা কর্ণপাত করেননি। সিটি কর্পোরেশন সেই জন্য আইনানুগ ব্যবস্থা অনুযায়ী তাকে 24 ঘন্টার নোটিশ প্রদান করা হয়। তিনি অপসারণ করেননি বলে সিটি কর্পোরেশন নির্বাহী আদেশ নিয়েই আজকে এই কাজ উচ্ছেদ অভিযান এবং অপসারণ কাজে অংশগ্রহণ করছে। আবারও দেশের বাইরের খবর জানাবো। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছে বিরোধী ডেমোক্র্যাটরা। স্থানীয় সময় সোমবার সকালে প্রতিনিধি পরিষদে উত্থাপিত প্রস্তাবে বুধবার ক্যাপিটল হিলে সহিংসতার জন্য ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করা হয়। ট্রাম্পের বিরুদ্ধে সহিংসতায় উস্কানের অভিযোগ এনে প্রস্তাবে বলা হয়, পার্লামেন্ট ভবনে অরাজকতায় প্রত্যক্ষভাবে তার সমর্থকদের উৎসাহ দিয়েছেন তিনি। এছাড়াও প্রমাণ ছাড়াই ভোট কারচুপির অভিযোগ ও নির্বাচনে বিজয়ী ঘোষণা করা সহ বিভিন্ন মিথ্যা দাবির কথাও প্রস্তাবনায় উল্লেখ করে তাকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানান ডেমোক্র্যাটরা। ট্রাম্পের বিরুদ্ধে বিশৃঙ্খলায় উস্কানির পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোকে বিপন্ন করা সহ একজন প্রেসিডেন্ট হিসেবে বিশ্বাসঘাতকতারও অভিযোগ আনা হয়। কংগ্রেসে উত্থাপিত প্রস্তাবের ওপর আগামী বুধবার ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। The House stands adjourned to 9 a.m. tomorrow. For what purpose does the gentleman from মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর ও সেখানকার রাজনৈতিক পরিস্থিতির সবশেষ খবর জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। এমদাদ, আপনাকে ধন্যবাদ। এমদাদ, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি প্রতিদিনেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে। যেটি ভাবা হচ্ছিল যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা যাবে, কিন্তু আসলে কিন্তু সেই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে থাকছে না কোনোভাবে। 6ই জানুয়ারি যে অভ্যুত্থানের যে ব্যর্থ চেষ্টা করা হয়েছিল, যেখানে একজন পুলিশ এবং একজন নারী সহ 5 জন নিহত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে, ক্যাপিটল হিল ঘিরে যে অস্থিরতা দেখা দিয়েছিল, সেই অস্থিরতা যে চূড়ান্ত রূপ প্রেসিডেন্টের সমর্থক ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যে হামলা এবং ভাঙচুর করেছে, সেই জন্য যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ কংগ্রেসের নিম্নকক্ষতে কিন্তু আবারও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কিন্তু ইমপিচমেন্ট আনা হয়েছে প্রেসিডেন্ট। তবে এবার আশা যে সবাই মনে করছেন যে নিম্নকক্ষে যে ইমপিচমেন্টটি হবে সেটির একটি ফল এবার সিনেটেও পাওয়া যাবে। তো সেই আজকে ইমপিচমেন্ট বিল উত্থাপন হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো, কারণ যুক্তরাষ্ট্রে প্রচুর সংখ্যক বাংলাদেশি রাজনৈতিক সচেতন ব্যক্তিবর্গ আছেন, তারাও কিন্তু এই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমানভাবে চিন্তিত। আমি সর্বশেষ পরিস্থিতি জানার জন্য এখানকার রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সিনিয়র সাংবাদিক মঞ্জুর আহমদের সঙ্গে আমি কথা বলবো। জনাব মঞ্জুর আহমদ, আপনি একটু আমাদেরকে বলবেন, একটু কাছাকাছি আসবেন, আপনি আমাদেরকে বলবেন যে এখনকার পরিস্থিতি বলবেন একটু যে কিভাবে আগাচ্ছে। আসলে 6 তারিখে যে ঘটনা ঘটে গেল এটা অবিশ্বাস্য, এটা নজিরবিহীন ঘটনা। ক্যাপিটল হিলে হামলা হবে এটা তো
আমেরিকার লোক তো নয়, সারা পৃথিবীর লোক কখনো চিন্তা করতে পারেনি। সেই ঘটনা ঘটিয়ে বসলেন ট্রাম্প। আমরা তার বক্তৃতা শুনেছি, আমি তো পুরো বক্তৃতা শুনেছি হামলা হওয়ার আগে। তার যে বক্তৃতা এমন উত্তেজক, এমন উস্কানিমূলক বক্তৃতা, তিনি স্পষ্ট বলেছেন যে তোমরা ক্যাপিটাল হিলে যাও। যাই হোক, এখন যে পরিস্থিতি সেটা হলো যে আগামী আর 9 দিন মাত্র আছে ট্রাম্পের ক্ষমতা হস্তান্তরের। 20 তারিখে নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ। কিন্তু এই 9টা দিন হবে অত্যন্ত ভয়ঙ্কর দিন। ভয়ঙ্কর হিসাবে উল্লেখ করছে স্বয়ং খোদ এফবিআই মেমো দিয়েছে আজকে যে 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত সারা আমেরিকা জুড়ে 50টা স্টেটেরই ক্যাপিটালে ট্রাম্পপন্থীরা সশস্ত্র একটা কাণ্ড ঘটাবে। হ্যাঁ, এটা মেমো দিয়েছে এফবিআই। আর 17 তারিখ থেকে ওয়াশিংটন উত্তপ্ত হয়ে যাবে এবং শপথ গ্রহণ অনুষ্ঠান ইনাগুরেশন বাইডেনের সেটাকে ব্যাহত করবে, ক্ষতিগ্রস্ত করবে। এইটা নিয়ে এখন এখানে সবাই খুব চিন্তায় আছে। এদিকে যে ক্যাপিটল হিলে হামলা, এখন দেখা যাচ্ছে যে সেখানকার পুলিশ অফিসাররাও কেউ তাতে সক্রিয় ছিল, অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে। 2 জনকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে আর 15 জনের বিরুদ্ধে তদন্ত চলছে। তো এই যেখানে অবস্থা, সেখানে আমেরিকার রাজনীতিতে এখন একটা বড় ধরনের বলা যায় অনিশ্চয়তা এবং অশনি সংকেত, যেটা বলা হয় যে কী হবে 20 তারিখ পর্যন্ত। ইমপিচমেন্ট আনা হয়েছে, আজকে উত্থাপিত হয়েছে, কালকে এটার পরে আলোচনা হবে। তার আগে ডেমোক্রেটরা চাচ্ছে, ন্যান্সি পেলোসিও চাচ্ছেন যে ভাইস প্রেসিডেন্টের কাছে তারা দিয়েছেন, প্রস্তাব পাঠিয়েছেন যে ভাইস প্রেসিডেন্ট পেন্স যদি তার ট্রাম্পের ক্যাবিনেটের সদস্যদের নিয়ে যদি তাকে 25 সংশোধনী যদি প্রয়োগ করে, তাহলে ট্রাম্পকে সরে যেতে হবে এবং সেখানে পেন্সকে দায়িত্ব নিতে হবে প্রেসিডেন্ট হিসাবে। এই 25 সংশোধনী প্রয়োগের ব্যাপারে পেন্স এখনও পর্যন্ত কেউ দ্বিধায় আছেন। তিনি নাও বলেননি, হ্যাঁও বলেননি। কালকে এই দিনটার জন্য অপেক্ষা। যদি পেন্স 25th অ্যামেন্ডমেন্ট প্রয়োগ করেন, তাহলে কালকে একটা বড় ঘটনা ঘটতে পারে। হয়তো ট্রাম্পকে কালকে হয়তো অপসারণ হয়ে যেতে হবে। আর যদি পেন্স এটা না করেন, তাহলে বুধবারে ইমপিচমেন্টের উপরে ভোট হবে এবং সেখানে একটা কিছু ফয়সলা হবে। তবে সিনেটে মনে হচ্ছে রিপাবলিকানরা এইটাকে বিলম্বিত করে দেওয়ার চেষ্টা করছে। তারা এই মুহূর্তে এটাতে রেসপন্স করার জন্য খুব আগ্রহী না। মিচ ম্যাককনেল একটা সুযোগ নিচ্ছেন যে এটাকে বিলম্বিত করার। তো এখন মিচ ম্যাককনেল 19 তারিখ পর্যন্ত এটাকে ডিলে করাতে চান, 19শে জানুয়ারি পর্যন্ত। এখন এই দিকে আমরা সবাই তাকিয়ে আছি, অনিশ্চিত একটা অবস্থা এবং খুব খারাপ অবস্থা এখন আমেরিকার রাজনীতিতে। ওকে, ধন্যবাদ জনাব মঞ্জুর আহমদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি এমদাদ, আপনি শুনছিলেন যে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি, অস্থিরতা চলছে, সেই অস্থিরতার সবিস্তারে বলার চেষ্টা করেছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুর আহমদ। যে উত্তেজনা 6 জানুয়ারিকে কেন্দ্র করে যে একটি ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে, তারপরে কিন্তু সবাই ভেবেছিল যে আর হয়তো পরিস্থিতি খারাপ হবে না। কিন্তু এফবিআইয়ের হাতে যে তথ্য, তাতে করে মনে হচ্ছে যে 20 তারিখ যখন শপথ হবে নতুন প্রেসিডেন্টের, সেই শপথ করে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে কিন্তু আরেকটি অস্থিরতা তৈরির একটি পায়তারা চলছে এবং সেটি কিন্তু গোয়েন্দা সংস্থারা কিন্তু সেটির ব্যাপারে কিন্তু তাদের কাছে তথ্য রয়েছে। আপনি জানেন ইমদাদ, এইরকম একটি রাজনৈতিক অস্থিরতার মধ্যে করোনা নিয়েও কিন্তু যুক্তরাষ্ট্রের মানুষজন নাকাল অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্রে প্রতিদিন অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে। আমি যখন আজকে করোনা নিয়ে কথা বলছি, তখন আজকে 24 ঘন্টায় আবারও 2 লাখ মানুষ আক্রান্ত হয়েছেন, আবারও 2000 মানুষ মারা গেছেন। এরকম একটি পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সরকার নতুন একটি স্টিমুলাস দিয়েছে এবং নতুন যে প্রেসিডেন্ট ক্ষমতায় আসবেন, তিনি শোনা যাচ্ছে যে তিনি আসার পরে আবারও একটি নতুন স্টিমুলাস আসবে, অর্থাৎ 3য় স্টিমুলাস আসবে। এই বিষয়ে কথা বলার জন্য আমি আরও একজন সাংবাদিকের সঙ্গে কথা বলবো। সিনিয়র সাংবাদিক আপনি আসবেন, মনোয়ারুল ইসলাম। যারা মনোয়ার ইসলাম, আপনাকে ধন্যবাদ। আপনি একটু বলবেন যে করোনা পরিস্থিতি নিয়ে এখন যুক্তরাষ্ট্রের মানুষ কি অবস্থায় রয়েছে? এখানে অনেক বাংলাদেশিরাও নিহত হয়েছেন, মারা গেছেন করোনায়। ধন্যবাদ সময় টিভিকে আমাকে লাইভে আনার জন্য। আমাকে আহ্বান করা হয়েছে করোনা নিয়ে কথা বলার জন্য। বাংলাদেশ এবং আমেরিকাতে আমরা যারা প্রবাসে বাস করি, সবাই বাংলাদেশের করোনা এবং আমেরিকার করোনায় উদ্বিগ্ন। প্রতিদিন নিউ ইয়র্ক শহরেই 2-1 জন বাংলাদেশে মারা যাচ্ছেন এবং আমেরিকায় গড়ে প্রতিদিন
3000 লোক মারা যাচ্ছেন এবং এ নিয়ে আমরা বাংলাদেশি কমিউনিটি সহ আমেরিকানরা উদ্বিগ্ন। আমরা আমেরিকায় যারা বসবাস করি এবং বিশেষ করে নিউ ইয়র্কে যারা আমরা সাংবাদিকতার সাথে জড়িত আছি, তারা যেমন আমেরিকার বিষয়ে খবর রাখি, বাংলাদেশের বিষয়ে আমরা নজর রাখছি সেখানেও করোনা পরিস্থিতি কী। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের একজন সাবেক সহকর্মী, বাংলাদেশের সাংবাদিকতার কথা যদি বলতে হয়, একজন সৎ সাংবাদিক, সংবিধান বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ এবং শুধু তাই না, সে কূটনৈতিক রিপোর্টার হিসাবেও সাফল্যের স্বীকৃতি পেয়েছিলেন। তার নাম মিজানুর রহমান খান। প্রবাসী বাংলাদেশি এবং প্রবাসী সাংবাদিকদের পক্ষ থেকে মিজানুর রহমান খানের আমরা মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে। জি, আপনি একটু আমাদেরকে বলবেন যে নতুন স্টিমুলাসের ব্যাপারে বলবেন জনগণকে, যে আর কি স্টিমুলাস আসতে যাচ্ছে, প্রণোদনা প্যাকেজ আসতে যাচ্ছে এই করোনা ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশি এবং প্রবাসী মানুষের জন্য। আমেরিকায় করোনা আক্রমণ হওয়ার সাথে সাথে এদেশের লাখ লাখ মানুষ বেকার হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই লাখ লাখ মানুষকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য গত 2টি স্টিমুলাস প্যাকেজ দিয়েছে, যারা প্রথমবার প্রতি নাগরিক $1200 করে পেয়েছেন, দ্বিতীয়বারে প্রতি নাগরিক $600 করে পেয়েছেন। বাইডেন সরকার মধ্যবিত্ত এবং গরিব মানুষের পক্ষের সরকার আশা করা হচ্ছে এবং তারা স্বীকার করেছে যে বাইডেন সরকার 20শে জানুয়ারি শপথ নেবার পরে প্রতিজন আমেরিকানকে আরও $2000 করে অর্থনৈতিক সাহায্য দিবেন, যা কিনা আমেরিকান বাংলাদেশি সহ সমস্ত নাগরিকদের এই একটা বিপর্যস্ত সময়ে আর্থিকভাবে প্রচুর সাহায্য হবে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মনোয়ারুল ইসলাম। থ্যাংক ইউ সময় টিভি। জি, ইমদাদ, আপনি শুনছিলেন করোনা পরিস্থিতি নিয়ে বলছিলেন মনোয়ারুল ইসলাম। তিনি জানিয়েছেন যে তৃতীয় একটি প্রণোদনা প্যাকেজ আসছে, যেখানে প্রথমে $1200, তারপরে $600 এখানকার মানুষ, স্থায়ী বাসিন্দারা পেয়েছে। আবার জো বাইডেনের সরকার ক্ষমতায় আসার পরে হয়তো আরও $2000 প্রণোদনা প্যাকেজ আসবে, তাতে করে করোনায় যে ক্ষতিগ্রস্ত মানুষ তারা কিছুটা হলেও তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ইমদাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। যুক্তরাষ্ট্র থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি এবং করোনা পরিস্থিতি নিয়ে। ভোরের সময় আরও থাকছে। মিরপুরে বাংলাদেশের অনুশীলনে ব্যাটিং বোলিংয়ের সঙ্গে বিশেষ গুরুত্ব পাচ্ছে ফিল্ডিংয়ে। ইনজুরিতে তাসকিন ও ইমন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কঠোর নজরদারির মধ্য দিয়ে লন্ডন থেকে সিলেটে আসা 60 যাত্রীকে হোটেলে 14 দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। লন্ডন থেকে বিমানের সরাসরি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, পরে 17 জন যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে ফ্লাইটটি। 1 জানুয়ারির পর সোমবার লন্ডন থেকে সর্বোচ্চ 60 জন যাত্রী নিয়ে দেশে এলো একটি ফ্লাইট। তাদের নেওয়া হয়েছে হোটেলে। গত সপ্তাহে 2টি ফ্লাইটে আসা 83 যাত্রীকে ইতিমধ্যে সিলেট ও ঢাকায় 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে 17 যাত্রী ঢাকায় পৌঁছেছেন। স্বাস্থ্যবিধি মানার জন্য বাংলাদেশ সরকারের নির্দেশ মোতাবেক তারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে চলে যাবে। আমাদের এখানে বিআরটিসি বাস আছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর লোক আছে এবং স্বাস্থ্য বিভাগের লোকের মাধ্যমে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। যাত্রীদের স্বজনেরা বিমান অবতরণের অনেক আগে থেকেই বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন। স্বাস্থ্য নিরাপত্তায় সরকারের সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। সরকার যে পদক্ষেপ, যে স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে হোম কোয়ারেন্টাইন নেওয়া হচ্ছে, আমরা জনগণ এটাকে খুব ভালোভাবে দেখি এবং মনে করি যেটা যারা আসতেছে তাদের জন্য ভালো। এটার নিয়মটা আসলে আমরা জানি না কিভাবে নিবে বা আমরা কিভাবে ওনার সাথে দেখা করতে পারবো কিনা, দূর থেকে হোক বা কিভাবে, এটা সম্বন্ধে পুরোপুরি আমাদের ধারণা নাই। আমাদের কষ্ট হলেও আমাদের সবার জন্য যেটা সরকার করেছে তার জন্য আমরা সাধুবাদ জানাই। সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনী দিয়ে যাত্রীদের বাসে তোলা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নাটোরে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে সব ধরনের সবজির দাম কেজি প্রতি কমেছে 2 থেকে 3 টাকা। এতে হতাশ সবজি চাষিরা। এই মুহূর্তে শহরের বৃহত্তম পাইকারি সবজির বাজারে আছেন সহকর্মী আল মামুন। সরাসরি যাব তার কাছে। মামুন। ইমদাদ, আপনি জানেন যে নভেম্বরের মাঝামাঝি থেকে
নভেম্বর মাঝামাঝি থেকে সবজির কিছুটা দাম কমা শুরু হলেও সেটি কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে বড় ধরনের দাম কমা শুরু হয়। তবে ডিসেম্বরের মাঝামাঝি এসে কৃষকরা কিন্তু একটি স্বপ্ন দেখতে শুরু করেন। সেই সময় কিন্তু তারা একটু ভালো দাম পেলেও জানুয়ারির প্রথম দিন থেকেই কিন্তু সব ধরনের সবজির দাম কমতে আছে। এই কমার ফলে কৃষকদের কিন্তু একটা বড় ধরনের হতাশার মধ্যে পড়েছেন। তারা সবচেয়ে কিন্তু বড় ধরনের বিপাকে পড়েছেন দামগুলো কমে আসার ফলে। আমি আজকের যে বাজারটি আমি বলতে পারি, আপনারা যে দেখতে পাচ্ছেন আলুর যে দামটি 3 দিন আগেও যেটি 18 থেকে 20 টাকা বিক্রি হলেও লাল আলু, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 16 থেকে 18 টাকায়। এছাড়া সাদা আলু 17 থেকে 18 থাকলেও এখন 12 থেকে 14 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি যে বিষয়টি জানেন, আলু কিন্তু এবার নাটোর জেলার গতবার 785 হেক্টর হলেও সেটি কিন্তু এবার দাম ভালো পাওয়ার কারণে উৎপাদন বেড়ে 800 হেক্টর অতিক্রম করেছে আলুর। এছাড়া যে বিষয়টি আমরা বলতে পারি যে টমেটোতে কিন্তু একটি বড় ধরনের দাম কমে এসেছে। 3 দিনের ব্যবধানে 28 থেকে 32 টাকার টমেটো এখন বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়। এছাড়া ফুলকপি যেটি ছিল 8 থেকে 10 টাকা, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 6 থেকে 8 টাকায়। মূলা কিন্তু একই দাম রয়েছে, মূলা সর্বনিম্ন অবস্থায় রয়েছে। মূলা 1 টাকা কেজিতে কিন্তু এই স্টেশন বাজারে মূলা বিক্রি হচ্ছে। অনেক কৃষক যেটি মূলা বিক্রি করতে গিয়ে তাদের যে খরচ সেটি পাচ্ছে না, সেই মূলা উৎপাদনের খরচ তারা পাচ্ছে না। এই প্রেক্ষিতে কিন্তু যে অবস্থা হয়েছে, নাটোর জেলা কিন্তু এবার 5,500 হেক্টর সবজি উৎপাদন হলেও মূল কিন্তু আপনার 1,20,000 মেট্রিক টন সবজি উৎপাদন হবে। এখন পর্যন্ত প্রায় 40,000 মেট্রিক টন সবজি উঠলেও 80,000 মেট্রিক টন এখনও সবজি বাজারে আসা বাকি হয়েছে। এই পরিস্থিতির দাম পড়ে আসলে কৃষকরা কিন্তু আসলে বড় হতাশা ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ছিল আমার কাছে স্টেশন বাজার থেকে সবজির সর্বশেষ পরিস্থিতি। নাটোরের স্টেশন বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আলমামুন, তিনি আমাদেরকে সবজির বাজার নিয়ে জানাচ্ছিলেন। চট্টগ্রামের পতেঙ্গা থেকে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে চালু হতে যাচ্ছে প্রমোত্তরী বে ওয়ান ক্রুজ। মেরিটাইম ট্যুরিজম পর্যটন শিল্পকে জনপ্রিয় করতে এই জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা জাহাজ কর্তৃপক্ষের। 14ই জানুয়ারি রাত 11টা থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে চলাচল শুরু করবে 2000 যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন এই জাহাজটি। সোমবার সকালে এই উপলক্ষে আয়োজন করা হয়েছিল মিট দ্য প্রেসার। বিস্তারিত জানবো পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। প্রথমবারের মতো চট্টগ্রাম টু সেন্ট মার্টিন রুটে চালু হতে যাচ্ছে প্রমোত্তরী বে ওয়ান ক্রুজ। পতেঙ্গা ওয়াটার বাস ঘাট থেকে যাত্রীরা সরাসরি গিয়ে নামবেন সেন্ট মার্টিনে। 2000 যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন 450 ফুট দৈর্ঘ্য ও 55 ফুট প্রস্থের এই জাহাজের 24 নটিক্যাল মাইল বেগে চলার সক্ষমতা রয়েছে। জাপানে তৈরি বিলাসবহুল এই জাহাজে 17 জন ক্রু ছাড়াও যাত্রী সেবায় নিয়োজিত থাকবেন আরও 150 জন ক্রু। এটাতে আমরা অ্যাভারেজ স্পিড পাচ্ছি 19 থেকে 20 নট। বাকি কিছু আমরা স্পিড এখন হাতে রেখেছি, এটা প্রয়োজন হলে দেওয়া যাবে। এই জাহাজটি আসলে জাপান কোস্টে চলাচল করত। একটি উন্নত বিশ্বের যে সমস্ত সুযোগ সুবিধা ওদের কাছে ছিল, সেই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু এই জাহাজটা ক্যারি করছে। মেরিটাইম ট্যুরিজমকে জনপ্রিয় করতে এই ক্রুজ জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানায় জাহাজ কর্তৃপক্ষ। ইকোনমির একটা অঙ্গাঙ্গী পার্ট হচ্ছে ম্যারিটাইম ট্যুরিজম। ওই ম্যারিটাইম ট্যুরিজমটাই আমরা এটা দিয়ে এনশিওর করব যে জনসাধারণ যেন সমুদ্রটা দেখতে পারে এবং সমুদ্রের মধ্যে রিসোর্সটা যেন বুঝতে পারে। দ্রুতগতির জাহাজ বে ওয়ান চালুর মাধ্যমে পর্যটকরা কম সময়ে এবং নিরাপদে সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাবেন। এতে পর্যটন শিল্পে নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করেন কর্ণফুলী শিপ বিল্ডার্স কর্তৃপক্ষ। মেরিটাইম ট্যুরিজম, ব্লু ইকোনমি, এগুলি সব কিছুর কথা চিন্তা করে দেশের জনগণ যাতে একটু আনন্দ উল্লাস করতে পারে, বিদেশে যাইতে পারে, দেশে ঘুরতে পারে, সব কিছুর কথা চিন্তা করে লাভ না হইলেও দেশের উন্নয়নের জন্য আমি এই কাজটা করেছি। সপ্তাহে 3 দিন রাত 11টায় এই ক্রুজ জাহাজ পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল ছেড়ে যাবে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে চট্টগ্রাম টু সেন্ট মার্টিন রুটের বিশাল প্রমোত্তরী বে ওয়ান ক্রুজ। আর এই প্রমোত্তরীটি চালু হলে পর্যটন ও ভ্রমণ সেবায় নতুন মাত্রা পাবে বলে ধারণা ভ্রমণ পিপাসুদের। চট্টগ্রামের ওয়াটার বাস টার্মিনাল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে কাজ করতে দলীয় নেতাকর্মীদের শপথ করালেন নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা।
গতকাল বিকেলে স্থানীয় আবু নাসের পৌর উচ্চ বিদ্যালয় মাঠে নেতাকর্মীদের শপথ পাঠ করান তিনি। এ সময় নির্বাচনে ভোট কারচুপি সহ যে কোনো ধরনের অনিয়ম রুখতে অঙ্গীকার নেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সবাইকে এক থাকার আহ্বান জানান কাদের মির্জা। এ সময় উপস্থিত ছিলেন কোপারীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহাবুদ্দিন, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা। উদ্বাস্তুদের বাসস্থানের জন্য ভাসানচর সারা বিশ্বের রোল মডেল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মুমিন। গতকাল সকালে রাঙ্গামাটির মারি স্টেডিয়ামে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আমরা অত অমানবিক নই। আমরা এটা বলেছি যে দুনিয়ার সবার দায় দায়িত্ব এই নির্যাতিত লোককে সাহায্য করা। আপনারা সবসময় বড় বড় বক্তৃতা নেভার এগেইন, আপনারা কেন আসে ওদের নিলেন না? আর আমরা এদের ভালো অবস্থানে নিয়ে যাচ্ছি, বাসাঞ্চরে মডেল রিহ্যাবিলিটেশন করছি। সেইখানে ইট ইজ এ মডেল। দুনিয়ার কোথাও কি উদ্বাস্তুগুলোকে এরকম শান্তিতে রেখেছে? ফেনীতে 3 ফসলি জমি রক্ষায় মানববন্ধন করেছেন উপকূলীয় অঞ্চলের কৃষকরা। গতকাল দুপুরে সোনাগাজী উপজেলার মহুরী সেচ প্রকল্প এলাকায় মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, বিদ্যুৎ উৎপাদনকারী একটি বেসরকারি কোম্পানির হয়ে কিছু দালাল চক্র আর অসাধু কিছু সরকারি কর্মকর্তারা মিলে তাদের জমি অধিগ্রহণের নামে দখলের অপতৎপরতা চালাচ্ছেন। 3 ফসলি এ জমি রক্ষার দাবি জানান তারা। দিনাজপুরে 7 দফা দাবিতে মানববন্ধন করেছে মাধ্যমিক বিদ্যালয়ের নন এমপিও শিক্ষক কর্মচারীরা। গতকাল সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। পরে এক আলোচনা সভা করা হয়। এ সময় শিক্ষকরা মানুষ গড়ার কারিগর উল্লেখ করে অবিলম্বে 7 দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় স্বেচ্ছাসেবা সপ্তাহ শুরু করেছে বিএনসিসি। গতকাল সংগঠনটির মহাস্থান ব্যাটালিয়নের উদ্যোগে গাইবান্ধা সরকারি কলেজ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় করোনা বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য সাধারণ মানুষের মাঝে লিফলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলনের গুরুত্ব ও বিদ্যমান আইনের প্রয়োগ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মতিউল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হিলিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে 50 জন শিক্ষার্থীকে এই সহায়তা দেওয়া হয়। এ সময় স্কুল ব্যাগ ও খাতা কলম সহ বিভিন্ন উপকরণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতল ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে গৃহীত কর্মসূচির আওতায় এই সহায়তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি সহ অনেকে উপস্থিত ছিলেন। মুজিব বর্ষে ভূমি ও গৃহহীনদের পুনর্বাসনের জন্য ভোলা সদরে 70 জন সুবিধাভোগীর তালিকা চূড়ান্ত হয়েছে। গতকাল দুপুরে লটারির মাধ্যমে সদর উপজেলার 70 জন গৃহহীনকে ঘর নির্মাণের বিষয়টি চূড়ান্ত করে উপজেলা প্রশাসন। মঙ্গল ও বুধবার একই প্রক্রিয়ার মাধ্যমে আরও 112টি পরিবার নির্বাচিত করা হয়। তালিকা শেষে উপজেলার মোট 182টি পরিবারের জন্য শুরু হবে ঘর নির্মাণ কাজ। পর্যায়ক্রমে জেলার 532টি পরিবার পাবে এই সহায়তা। লটারি অনুষ্ঠানে উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নদ নদী ও জলাশয়ের পানি কমে আসায় নারায়ণগঞ্জে বেড়েছে সব ধরনের মাছের সরবরাহ। এতে বেচা কেনা বাড়লেও কমেছে মাছের দাম। এই মুহূর্তে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর 3 নম্বর ঘাটে আছেন সহকর্মী শওকত আলী সৈকত। যাব তার কাছে। সৈকত, ধন্যবাদ এমদাদ। আপনি জানেন যে নারায়ণগঞ্জ শহরের 3 নম্বর শীতলক্ষা নদীর 3 নম্বর ঘাটে পাইকারি যে মাছ বাজার রয়েছে, এই মাছ বাজারটি প্রায় 200 বছর আগের প্রাচীন একটি মাছ বাজার।
এই মূলত শীতলক্ষ্যা নদীতে পণ্য পরিবহনের সুবিধা থাকায় এই নদীকে কেন্দ্র করেই এই ব্রিটিশ আমলে এই মাছ বাজারটি এখানে প্রতিষ্ঠিত হয়। এখানে এই মাছ বাজারকে প্রতিদিন ভোর থেকে শুরু করে সকাল 11টা সাড়ে 11টা পর্যন্ত এই মাছ বাজারে বেচাকেনা হরদম বেচাকেনা হয়ে থাকে প্রতিদিন। বিশেষ করে এই বাজারের মাছ মধ্যরাতে থেকেই বিভিন্ন দূর এলাকা থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে নদী এবং হাওর অঞ্চলের মাছ এই বাজারে এসে মজুত করা হয়। মধ্যরাত থেকেই বিভিন্ন নৌযান ট্রলার এবং লঞ্চে করে এই মাছ এই 3 নম্বর ঘাটে এই বাজারে এসে মজুত করা হয়। আর ভোর থেকে শুরু হয় এই বাজারে বেচাকেনা। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে এই বাজার থেকেই মূলত নগরীর অন্যান্য যে মাছ বাজার রয়েছে এই বাজারগুলোতে এখানে মাছ সরবরাহ হয়ে থাকে। এই বাজারের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে নদী এবং হাওর অঞ্চলের দেশীয় যে মাছ পাওয়া যায়, চোপের মাছ, বিলের মাছ, সেই মাছগুলো এই তাজা মাছ এখানে পাওয়া যায়, যে কারণে ক্রেতাদের চাহিদা, সব ধরনের ক্রেতাদেরই এই মাছের প্রতি চাহিদা বেশি। এছাড়া শুক্রবার দিন, শুক্র শনি সপ্তাহের যে ছুটির দিন থাকে এই ছুটির দিনগুলোতে বেচাকেনা আরও অনেক বেশি বেচাকেনা হয়, প্রায় দুপুর পর্যন্ত বেচাকেনা হয়। এখন এমনিতে সপ্তাহের সাধারণ দিনগুলোতে দেখা যায় যে কর্মজীবী শ্রমজীবী মানুষ ভোরবেলায় এই মাছ বাজারে এসে সপ্তাহের বা 1 মাসের বাজার যে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী মাছ তারা কিনে বাসায় মজুত করে রাখেন। আর মাছের এখানকার মাছ সবচেয়ে ক্রেতারা যেটা আমাদেরকে বলছেন যে গত কয়েক বছর আগেও এখানে মাছকে আকর্ষণীয় করতে রং মাখানো হতো এবং তাজা রাখার জন্য ফরমালিন ব্যবহার করা হতো, কিন্তু কয়েক বছর যাবৎ জেলা মৎস্য অধিদপ্তর এবং জেলা প্রশাসনের কড়া নজরদারি এবং ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন সময় অভিযানের কারণে, বিভিন্ন সময়ে সাজা প্রদানের কারণে সেই পরিস্থিতি এখন আর নেই। গত কয়েক বছর যাবৎ কিন্তু এখানে খুব ফরমালিন মুক্ত তাজা মাছ এখানে বিক্রি হয়ে থাকে। ক্রেতারা যেটা বলছেন যে তারা এই তাজা মাছ, বিষমুক্ত ফরমালিন মুক্ত তাজা মাছ কিনতেই এই বাজারে তারা এসে থাকেন। আর দামও অন্যান্য বাজারের তুলনায় এখানকার সাশ্রয়। এলাকা ভিত্তিক পাড়া মহল্লায় যে বাজার রয়েছে সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ কিছু মাছ পাওয়া যায়, আর এই বাজারে বিভিন্ন এলাকার নদী, হাওর, খাল, বিলের যেসব বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মাছ যে পাওয়া যায়, যে কারণে মানুষের এই বাজারের প্রতি আকর্ষণটা বেশি। বেলা যত বাড়তে থাকবে ক্রেতাদের আগমন আরও বাড়তে থাকবে। এখানে কমপক্ষে 70 জন আড়তদার, পাইকারি আড়তদার এখানে বংশ পরম্পরায় ব্যবসা করে আসছেন এবং আরও শতাধিক পাইকারি ব্যবসায়ী রয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতাদের আনাগোনা বাড়ছে। এটা 11টা পর্যন্ত, সাড়ে 11টা পর্যন্ত এই বাজারের বেচাকেনা চলবে। প্রতিদিন কমপক্ষে 1.5 থেকে 2 কোটি টাকার মাছ বিক্রি হয় বলে পাইকারি আড়তদাররা আমাদেরকে জানিয়েছেন। তো এমদাদ, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের 3 নম্বর ঘাট পাইকারি মাছ বাজারের সবশেষ খবর। শওকত আলী সৈকত যোগ দিয়েছিলেন নারায়ণগঞ্জ থেকে, তিনি আমাদেরকে মাছ বাজার সম্পর্কে জানাচ্ছিলেন। আবারও দেশের বাইরের খবর জানাবো। জাপানের স্মরণকালের ভয়াবহ তুষারপাতে এখন পর্যন্ত অন্তত 11 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 250 শতাধিক। উপকূলীয় অঞ্চলের রেকর্ড পরিমাণ তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। এদিকে স্পেনে তুষার ঝড়ে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উদ্ধার কাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অসংখ্য মানুষ। এমন ভয়াবহ তুষারপাত আগে খুব কমই দেখেছে জাপানের মানুষ। রেকর্ড পরিমাণ তুষারপাতে জমা পড়েছে বরফের স্তূপ, কোথাও কোথাও উপড়ে পড়েছে গাছপালা, আটকা পড়েছে কয়েকশো গাড়ি। যান চলাচল স্বাভাবিক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
উপকূলীয় অঞ্চলের অনেক জায়গায় স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি তুষারপাত হয়েছে। বাসাবাড়িতে আটকা পড়েছেন স্থানীয়রা। উদ্ধারকর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও উদ্ধার কাজে অংশ নিয়েছেন। তুষারপাতে উদ্ধারকর্মী সহ বেশ কয়েকজন মারা গেছেন। এদিকে তুষারঝড় ফিলোমেনায় বিপর্যস্ত স্পেন। বরফের চাদরে ঢেকে গেছে মাদ্রিদ সহ অধিকাংশ শহর। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন বেশ কিছু অঞ্চলের মানুষ। ক্ষতিগ্রস্তদের উষ্ণ কাপড় সহ খাবার দিয়ে সহায়তা করছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তুষারঝড়ে রাস্তা, হাসপাতাল, বিভিন্ন স্থাপনায় জমে থাকা বরফ সরাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। তাদের সহায়তায় মাদ্রিদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। একে তো মহামারী, তার উপর এই তুষারঝড় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাসায় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক কাজকর্মও করতে পারছি না। শুক্রবার থেকে তুষারপাতের মাত্রা অনেক বেড়ে গেছে। বরফ সরানোর কিছুক্ষণ পরেই আবার তুষারপাতে বরফ জমছে। তুষারপাতের কারণে বিঘ্নিত হচ্ছে ফ্লাইট চলাচল, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তুষারপাতে পরিস্থিতি আরও অবনতি হতে পারে জানিয়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ওমর ইনান, সময় সংবাদ। এদিকে তীব্র তুষারপাতে চরম মানবেতর জীবনযাপন করছে বসনিয়ায় আটকে পড়া বাংলাদেশি সহ কয়েকশো অভিবাসন প্রত্যাশী। রয়েছে খাদ্য সংকটও। এই অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। একে তো মাথা গোজার ঠাঁই নেই, তার উপর তীব্র ঠান্ডা। তুষারপাতে মানবেতর জীবনযাপন করছেন বসনিয়ায় আটকে পড়া এসব শরণার্থীরা। অস্থায়ী আশ্রয় শিবির যাও ছিল, তাও গত মাসে আগুনে পুড়ে ছাই হয়েছে। এরপর থেকেই খোলা আকাশের নিচে ও অস্থায়ী পরিত্যক্ত ভবনে আশ্রয় হয়েছে তাদের। উন্নত জীবনের আশায় ইউরোপের দেশে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে এসব শরণার্থীরা স্বপ্ন দেখলেও এখন জীবন বাঁচাতেই হিমশিম খাচ্ছে। ঠান্ডার সঙ্গে যুদ্ধ তো আছেই, সেই সঙ্গে দেখা দিয়েছে খাদ্য সংকট। আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা মোটেও নিরাপদ নই। মানুষ সাহায্য করার পরিবর্তে আমাদের জিনিসপত্র তারা লুট করে নিয়ে যাচ্ছে, বিক্রি করছে। আমাদের সাহায্য দরকার। অনেকেরই এখানে উষ্ণ কাপড় নেই, জুতা নেই। ঠান্ডায় আমরা যে কোনো সময় মারা যেতে পারি। ইউরোপে গমন প্রত্যাশী এসব অভিবাসী দীর্ঘ অনেকদিন ধরে বসনিয়ার এই শিবিরে আটকা পড়ে আছেন। কেউ কেউ দীর্ঘ 1 বছর ধরে অপেক্ষা করছেন সীমান্তবর্তী ক্রোয়েশিয়া পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার। জরুরি ভিত্তিতে শরণার্থীদের মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। People living in squats or those who are finding solutions in some deserted houses, devastated houses during. অভিবাসীদের সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবারও সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। ওমর ইনান, সময় সংবাদ। এবার জাপানে করোনার নতুন আরও এক ধরনের ভাইরাস শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ব্রাজিল থেকে আসা পর্যটকের দেহে জাপানে শনাক্ত হওয়া ভাইরাসটি যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার ভাইরাস থেকেও আলাদা। এদিকে করোনা রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে যুক্তরাজ্য। জায়গা সংকুলান না হওয়ায় নির্মাণ করা হয়েছে অস্থায়ী মর্গ। ব্রাজিলেও স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ব্রাজিলের মানাউস শহরের কবরটিতেই করোনায় মৃত্যুবরণ করা কয়েক হাজার মানুষকে সমাহিত করা হয়েছে। দিন দিন করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় মৃত্যুর মিছিল কেবল দীর্ঘই হচ্ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর সংকট। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসা কর্মীরা। নিবিড় পরিচর্যা কেন্দ্রে কোনো আসনই আর খালি নেই। রোগী গ্রহণে এ যাবৎকালের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এছাড়া আমাদের অক্সিজেনের মারাত্মক সংকট রয়েছে। যুক্তরাজ্যের মর্গগুলোতেও বেশ চাপ পড়েছে। মৃতের সংখ্যা বাড়তে থাকায় স্থান সংকুলান না হওয়ায় মৃতদেহ অস্থায়ী মর্গে রাখতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। আক্রান্তের সংখ্যাও আগের চেয়ে অনেক বেশি। বিশেষ করে নতুন বৈশিষ্ট্যের করোনা শনাক্তের পর কোভিড পরিস্থিতি আরও লাগামহীন হয়ে পড়েছে। নতুন ধরনের করোনার পাশাপাশি ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে ফ্রান্স। কোভিড শনাক্তে জোর দিয়ে পরীক্ষা কেন্দ্র স্থাপন করেছে ফরাসি কর্তৃপক্ষ। করোনার চাপ সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার হাসপাতালগুলোকে। ছুটির দিন পরবর্তী সময়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের বাইরে আরও এক ধরনের কোভিড শনাক্তের কথা জানিয়েছে জাপান। এটি নিশ্চিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ব্রাজিলের অ্যামাজন থেকে আগত পর্যটকের দেহে শনাক্ত হওয়া নতুন ধরনের ভাইরাসটি নিয়ে গবেষণা করছেন তারা। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর আবারও তাগিদ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। ইউরোপ আফ্রিকার দেশগুলোর পাশাপাশি এশিয়ার করোনা পরিস্থিতিরও তেমন কোনো উন্নতি নেই। ওমর ইনান, সময় সংবাদ। রাজশাহীতে খেজুরের রস থেকে গুড় তৈরির পর তা বিক্রি হয় স্থানীয় হাটবাজারে। সে খবর জানবো এই মুহূর্তে বানেশ্বর পাইকারি গুড়ের বাজারে আছেন সহকর্মী রাকিবুল হাসান। যাব তার কাছে। রাকিব, ধন্যবাদ ইমদাদ। উৎসব পার্বণ কিংবা কোনো শুভক্ষণ বাঙালির খাদ্য তালিকায় যে সবথেকে প্রিয় অনুষঙ্গটি থাকে সেটি হচ্ছে মিষ্টি। এবং আজকে আমরা রাজশাহীর বানেশ্বর হাটে যেখানে রয়েছে সেটি একটি গুড়ের হাট, এবং এখানে আমরা দেখছি যে সেই মিষ্টি তৈরির একটি অন্যতম উপকরণ এবং নিজেও মিষ্টি হিসেবে পরিচিত গুড়, সেটি কিন্তু আসলে এখানে বেচাকেনা হচ্ছে। এবং জানেন যে এটি আসলে এই মৌসুমেই পাওয়া যায়, কেননা এটি আসলে খেজুর গুড় এবং খেজুরের রস যেহেতু এই শীতকালীন সময়ে আসলে গাছগুলো থেকে সংগ্রহ হয়, সে কারণে কিন্তু রাজশাহীর এই অঞ্চলে বিশেষ করে চারঘাট, বাঘা, আড়ানি, বানেশ্বর, দুর্গাপুর এই সমস্ত অঞ্চলে সবথেকে বেশি আসলে খেজুরের গাছ আছে রাজশাহীতে, এবং সেখান থেকেই গৃহস্থরা সংগ্রহ করে কিন্তু তারা সেটি আসলে তৈরি করেন। একটি বিশেষ উপায়ে সেটি তৈরি করা হয়। একেবারেই ভোরবেলা থেকেই আসলে বিভিন্নভাবে রস সংগ্রহ করা হয় মাটির হাঁড়িতে, এবং এছাড়াও এখন আধুনিকভাবে প্লাস্টিকের বিভিন্ন জারে করেও কিন্তু আসলে এই রসগুলো সংগ্রহ করা হয়। রসগুলো সংগ্রহ করার পরে তারপরে একটি বড় চুলায় সেটি জাল দিয়ে বিশেষভাবে কিন্তু আসলে এই গুড়গুলো তৈরি করা হয়। কোনোটিকে আসলে তারা বলে থাকেন খুরি গুড়, আবার কোনোটিকে বলে থাকেন পাটালি, কিন্তু আসলে এটির উৎস কিন্তু একই জায়গা এবং সেটি রস থেকে আসলে তৈরি করা হয়। এইভাবে তৈরি করার আলাদা আলাদা তৈরি করার ক্ষেত্রে বিশেষ বিষয়টি হচ্ছে যে তারা বলছেন যে আসলে ক্রেতাদের আগ্রহের কারণে কিন্তু তারা এইভাবে তৈরি করে থাকেন। আমরা একটু দেখাতে চাই সেই গুড়গুলো। এইভাবে কিন্তু আসলে তৈরি করে নিয়ে এসে মানে যারা ক্রেতা আছেন তাদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য কিন্তু তারা এইভাবে গুড়গুলো করেন। এবং আজকের বাজারে আমরা যেটি দেখছি সর্বনিম্ন 70 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 95 টাকা পর্যন্ত আসলে গুড়ের দাম হাঁকা হচ্ছে। এবং এই গুড়ের মূল ক্রেতারা সেটি হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট এই সমস্ত অঞ্চলের থেকে কিন্তু যারা বাইরের ব্যাপারীরা আসেন তারা কিন্তু আসলে দেখে শুনে গুড়গুলো কিনে নিয়ে যান। মূলত যদিও সব গুড়ের তৈরির উৎস একই জায়গায়, কিন্তু এটি যেহেতু একটি আসলে একটা বড় অভিজ্ঞতার বিষয়, কে কতটা ভালো করে আসলে তৈরি করতে পারেন এবং সেটি এই যে জাল দেওয়ার যে প্রক্রিয়া, সেই জাল দেওয়ার প্রক্রিয়ার ওপরেই কিন্তু আসলে এটির স্বাদ এবং ঘ্রাণের নির্ভর করে। এবং সেইটি দেখেই কিন্তু আসলে এখানকার যারা ব্যাপারীরা আছেন বা স্থানীয়ভাবে যারা ক্রেতা আছেন, বিভিন্ন বাজারের যারা গুড় ব্যবসায়ীরা আছেন, তারা কিন্তু সেইটির উপরে খেয়াল করেই কিন্তু আসলে তারা কিনে থাকেন। এবং এখানকার কিছুক্ষণ আগে আমরা এখানকার ইজারাদার এবং ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন যে সপ্তাহের 2 দিন শনি এবং মঙ্গলবার করে কিন্তু আসলে বানেশ্বরের এই গুড়ের হাট বসে থাকে, এবং এখানে প্রতি হাটেই অন্তত 2 থেকে 2.5 কোটি টাকার গুড় বেচা কেনা হয়। এবং মৌসুমে এটি অনেক বড় একটি আসলে আর্থিক যোগান কিন্তু দেয় আসলে মৌসুমি যারা ব্যবসায়ীরা আছেন তাদেরকে। এবং প্রতিনিয়ত তারা যেটি বলছেন যে আগে যে এই পরিমাণ আসলে খেজুরের গাছ ছিল সেটি আসলে অনেক কারণে কেটে ফেলার কারণে কিন্তু আসলে এটি দিন দিন আসলে কমছে। তবে এটি আরও ভালো উপায় হবে এবং এটির বাজারজাতের ক্ষেত্রে অনেক বেশি সহযোগী হবেন স্থানীয়রা, এটি তারা আসলে কামনা করছেন। তো এই ছিল আমার কাছে গুড়ের হাট থেকে সর্বশেষ। রাজশাহী থেকে রাকিবুল হাসান আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। তিনি জানাচ্ছিলেন খেজুর গাছের রস দিয়ে যে তৈরি হয় গুড়, সেই গুড় বিক্রির সবশেষ খবর। এবার খেলার খবর জানাবো। প্রথম সারির দল নিয়ে আসেনি ওয়েস্ট ইন্ডিজ। 15 সদস্যের স্কোয়াডের 8 জনেরই হয়নি ওয়ানডে অভিষেক, আর টেস্ট এর সংখ্যাটা 4। টাইগারদের প্রাথমিক স্কোয়াডেও প্রথমবারের মতো ডাক পেয়েছেন একাধিক ক্রিকেটার। এবার মূল দলে জায়গা করে নেওয়ার লক্ষ্য তাদের। এদিকে প্রতিপক্ষকে নিয়ে ভাবতে নারাজ স্বাগতিক ক্রিকেটাররা।
3 ম্যাচের ওয়ানডে সিরিজের 24 সদস্যের প্রাথমিক দলে আছেন শরীফুল ইসলাম। 16 জানুয়ারির মূল দল ঘোষণার জন্য দিন গুনছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী পেসার। অনেক ফাইট করে এখানে 24 জনে আসছি, তো এখানে ইনশাল্লাহ এখানেও ভালো প্র্যাকটিস গেমের মধ্যে ভালো করে ইনশাল্লাহ জাতীয় দলে যাওয়ার চেষ্টা করব। ওডিআই টিমের ট্রেন ধরার অপেক্ষায় আছেন হাসান মাহমুদ, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদিরাও। একটি করে ওয়ানডে খেলা নাইম শেখ আর আফিফ হোসেনও টিম ম্যানেজমেন্টের গুড বুকেই থাকতে চাইছেন। তবে সব মিলিয়ে অভিজ্ঞতায় এগিয়ে বাংলাদেশ। সিনিয়র 4 ক্রিকেটারের চেয়েই তো যোজন যোজন পিছিয়ে প্রতিপক্ষ। মুশফিক, তামিম, সাকিব 3 জনই খেলেছেন 200-র বেশি ওয়ানডে। 188 ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ। 4 জন মিলে টেস্ট খেলেছেন 235টি। অন্যদিকে ক্যারিবীয়দের 15 সদস্যের ওয়ানডে স্কোয়াডের অর্ধেকের বেশি অভিষেকের অপেক্ষায়, যার মধ্যে 2 জন ডাক পেয়েছেন প্রথমবারের মতো। এই সিরিজে অধিনায়কের দায়িত্ব পাওয়া জেসন মোহাম্মদ ওডিআই খেলেছেন মোটে 27টি। স্কোয়াডের সবচেয়ে অভিজ্ঞ রহমান পাওয়েল খেলেছেন সর্বোচ্চ 34টি ওয়ানডে। ওয়ানডের তুলনায় কিছুটা অভিজ্ঞ টেস্ট দল। 15 জনের 3 জন খেলেছেন 50 বা তার বেশি ম্যাচ। একটি করে টেস্ট খেলেছেন 2 জন। 10-এর কম ম্যাচ খেলেছেন আরও 3 জন। প্রথমবারের মতো এলিট ক্রিকেটের দলে ডাক পেয়েছেন 3 জন। যদিও এসব নিয়ে ভাবতে নারাজ টাইগাররা। আসলে আমরা যদি ভালো ক্রিকেট খেলি তাহলে আমাদের ওই পয়েন্ট নেওয়াটা ইজি হবে। ইন্টারন্যাশনাল টিম আসতেছে না, পয়েন্ট নিতে হবে এরকম কোনো কিছু না। পয়েন্ট টেবিলটা এখন নিয়ে চিন্তা করে লাভ নেই, কারণ যেহেতু আমরা সেই পরিমাণ টেস্ট খেলিনি। 20 জানুয়ারি ওয়ানডে দিয়ে মাঠে গড়াচ্ছে বহুল প্রতীক্ষিত সিরিজ। এর আগে 2 দলের শক্তিমত্তা দুর্বলতা নিয়ে কাটাছেঁড়া চলবেই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সিরিজে বাংলাদেশের প্রাথমিক দলে থাকা 2 ক্রিকেটার তাসকিন আহমেদ ও পারভেজ ইমন বেশ চোট পেয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলেনি। তবে জানা গেছে সোমবার বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনের সময় পুরনো ব্যথা অনুভব করায় অনুশীলন থেকে টিম হোটেলে ফেরেন তরুণ ওপেনার পারভেজ ইমন। জিম, রানিং ও ফিল্ডিংয়ের পর নেটে টানা বোলিং করেছিলেন তাসকিন আহমেদ, কিন্তু শেষ বিকেলে নেটে বোলিং করার সময় হাতে চোট পেয়েছেন তিনি। তবে পেসার তাসকিনের ইনজুরি খুব গুরুতর নয় বলে জানা গেছে। উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের হাটিকুমরুলে অনুষ্ঠিত হয়ে গেল আবহমান বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনাল খেলা। এ সময় প্রতিযোগিতা উপভোগ করতে নানা বয়সের দর্শকের ঢল নামে দিয়ারপাড়া মাঠে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাহারি নামের ঘোড়া নিয়ে ঘোড় সাওয়াররা অংশ নেন এতে। মানুষের আগ্রহ দেখে প্রতি বছর আয়োজনের আশ্বাস দিলেন আয়োজক কমিটি। বিস্তারিত রিঙ্কু কুণ্ডুর রিপোর্টে ছবি তুলেছেন অমৃত সেন। রেফারি বাঁশি দেওয়ার সাথে সাথে দৌড় শুরু করে বাহারি নামের রং বেরঙের ঘোড়াগুলো। ঘোড়সাওয়ারদের দক্ষ হাতে পরিচালিত এক একটি ঘোড়া দ্রুত গতিতে ছুটে চলে নির্ধারিত সীমানায় পৌঁছাতে। প্রতিটি ঘোড়ার গতি বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দর্শকদের উত্তেজনা। কার আগে কে শেষ সীমানায় পৌঁছাতে পারে তা নিয়ে চলে তুমুল প্রতিযোগিতা। ফাইনাল খেলা উপলক্ষে মাঠের পাশে বসে গ্রামীণ মেলাও। আবহমান বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনাল খেলা দেখতে উৎসাহের কমতি ছিল না দর্শকদের মধ্যে। দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী এমন আয়োজন উপভোগ করতে পেরে আনন্দিত দর্শকেরা। অনেক ভালো লাগতেছে, সবাই আনন্দ খুশিতে মেতে উঠেছে। সবাই ফ্যামিলি নিয়ে আছে, আমারও খুব আনন্দ হয়েছে, বাচ্চা নিয়ে আছে। আমরা অনেক দূর থেকে এই গ্রামে এই ঘোড়া দৌড়টি দেখতে এসেছি। যে ঐতিহ্য আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছিল, কিন্তু এই কমিটি এবং আমরা যারা আসি আয়োজন করতে পেরে অনেক খুশি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ঘোড়সাওয়াররা বিজয়ী হয়ে পুরস্কার জিততে পেরে আনন্দ প্রকাশ করে। ঘোড়ার নাম বীর বাহাদুর, আমরা গ গ্রুপে সেকেন্ড হয়েছি, খুব ভালো লাগছে। আমি বাগাবার থেকে আসছি, আমি সেকেন্ড হয়েছি, আমার খুব ভালো লাগতেছে। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার কথা জানান আয়োজক কমিটি। অনেক দর্শক অংশগ্রহণ করেছে এবং তারা আমাদের এই আয়োজনটাকে খুব সাধুবাদ জানাচ্ছে এবং আগামীতে তারা যেভাবে সহযোগিতা করছে এরকম সহযোগিতা যদি করে আমরা আগামীতে আবার এই ধরনের ঐতিহ্য রক্ষার জন্য এই ধরনের অনুষ্ঠান করব। দেশের বিভিন্ন জেলা থেকে আগত 50টি ঘোড়া অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ময়মনসিংহ মেয়র কাপ প্রথম বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জ। শ্বাসরুদ্ধকর ফাইনালে আবাহনী ক্রীড়া চক্রকে তারা হারিয়েছে মাত্র 1 রানে। টুর্নামেন্টের ফাইনাল দেখতে সার্কিট হাউস মাঠে জড়ো হয় হাজারে সমর্থক। টস সেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের।
30.1 ওভার ব্যাট করে তারা অল আউট হয় মাত্র 103 রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া আঘাত হানেন ঈশ্বরগঞ্জের পেসার সিজার সরকার। শেষ পর্যন্ত নির্ধারিত 32 ওভারে 9 উইকেট খুইয়ে 102 রানে থামে আবাহনীর ইনিংস। 7 ওভারে 14 রান খরচায় 3 উইকেট নিয়ে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন সিজার সরকার। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে ট্রফি তুলে দেন সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে অংশগ্রহণের লক্ষ্যে কারাটে, উশু, হ্যান্ডবল, ব্যাডমিন্টন ও তায়কোয়ান্দোর প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে বান্দরবানে। বান্দরবান জিমনেশিয়ামে 45 দিন ব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিব্রিজি। প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা হ্যান্ডবল টিমের আহ্বায়ক থুই চিং প্রো লুবু। অনুষ্ঠান শেষে 5 ইভেন্টে অংশ নেয়া প্রশিক্ষণার্থীরা আগত অতিথিদের সামনে খেলার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এবারের প্রশিক্ষণ ক্যাম্পে 5টি ইভেন্টে 63 জন অংশ নিচ্ছেন। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনার কারণে ভিসা না পাওয়ায় জাপানে ট্রায়াল রান প্রদর্শনে তৃতীয় পক্ষ খুঁজছে মেট্রো রেল কর্তৃপক্ষ। পরীক্ষামূলক চালাতে চান এপ্রিলেই। 25 জানুয়ারির মধ্যে দেশে আসছে সেরামের করোনা ভ্যাকসিন। 26 তারিখ থেকে অনলাইন রেজিস্ট্রেশন। প্রথম ধাপে পাবেন মুক্তিযোদ্ধা সহ সম্মুখ সারির কর্মীরা। ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেসে অভিশংসন প্রস্তাব উত্থাপন। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।